মানে আমাদের তো আর কি ওই ক্লাস 9 10 আর কি ওই আপনার প্রথমে ছিল আর কি ওই যে নাম্বারের ভিতরে ছিল মানে কোনটা বাস্তব সংখ্যা এই সংখ্যায় ওইখানে হয়তো বা মানে কমপ্লেক্স নাম্বার ছিল না কিন্তু ওই রিয়েল নাম্বার তারপরে হুম 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 হুম, ওই এই তো হ্যাঁ মনে আছে তোমার, তাহলে গুড। ড্যাশবোর্ড এইগুলো ছিল কিন্তু কমপ্লেক্স নাম্বার ছিল না আর কি। হুম, আচ্ছা সমস্যা নেই, আর ওইটাই আর আমরা করবো আর মাঝখানে কি। থাকলো। আমরা হচ্ছে মোটামুটি এই যে এটা কি কালার, আমি আবার কালার ব্লাইন্ড, এটা কি গ্রিন বা এই যে আর পর্যন্ত যে গ্রিনের রেঞ্জটা, এইটা হচ্ছে তোমার কি বলে, এই পর্যন্ত আমরা পড়ছি মোটামুটি 9 10 আমরা জানি। নাইন তো টেনের আমার ছিল কেউ বলো ওইটা। তো যে রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার কি? আচ্ছা যদি একটু ইংলিশে সমস্যা হয় এই বাংলাটা দেখো। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা তো চেনো। জি জি। হুম, তো একটা অমূলদ সংখ্যার দাও, উদাহরণ দাও, ইরাশনাল নাম্বার আই, উদাহরণ দাও, তো হ্যাঁ, একদম ফেমাস। √3 √5 রুট √3। টু রুট ফাইভ। আর একটা ভালো একটা সংখ্যা আছে, ওইটার নাম কেউ বলতে পারবা? সবাই একটু রেসপন্স করলে ভালো হয়। ভালো সংখ্যা হয়তো বা। পাই চেনো? পাই, 3.1416। জি। হ্যাঁ এটা হ্যাঁ কি? পাই আমি জানি। তো 3.1416 বলে থেমে গেছি, কিন্তু এটা কি কখনো থামে? এটা আদিম অসীম না না সংখ্যা। সংখ্যা। যাইতে থেকে 3.1 হ্যাঁ, লাস্টে যাইতে তো থেকে। অমূলদ সংখ্যার বৈশিষ্ট্যটা কি, যে আমি কিভাবে বুঝবো এটা একটা অমূলদ সংখ্যা? এটা একটা ফান্ডামেন্টাল থিওরেম ছিল, মানে মানে শেষ নেই কোনো সংখ্যার, অসীম পর্যন্ত আছে বিস্তৃত। কিন্তু এটা ম্যাথমেটিক্যালি তুমি কেমনে ডিফাইন করবা যে একটা ভগ্নাংশ যদি এমন হয় যেটা পি বাই কিউ, যেটার আম, কি বলে, মানে আমি যদি যে কোনো সংখ্যারই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি আর প্রকাশ কিউ করতে না হচ্ছে পারে সেটা অমূলদ, প্রকাশ করতে পারলে সেটা মূলদ হয়। হুম, সেটা অমূলদ, আর যদি প্রকাশ করতে পারি সেটা মূলদ। তাহলে জি যেমন ধরো তুমি নিলা হতেছে, ধরো, আচ্ছা একজন এটা আমারে বলো, পায়ের মান তো আমরা এটা দেখছি না, 22/7। জি, 22/7। তাহলে এটা তো আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলাম, তাহলে এটা অমূলদ সংখ্যা হলো কেমনে? এটা জানা নাই আমার আর কি, আরো আমরা আরো তো কিছু ভাই শর্ত নাইন আছে, টেন। পি বাই কিউ আকারে সাজানো যাবে না, আরো কিছু শর্ত আছে। কিন্তু যেমন শর্তটা কি হবে? দেখো আমি পি আর কিউ আকারে কিন্তু সাজাই ফেলছি, তাহলে তোমাদের জি সংজ্ঞা জি। ভুলে গেল না যে ভাই? হ্যাঁ। হ্যাঁ, এটা তাহলে তো সমস্যা। সম্পূর্ণ পায়ের মান দেয় না। হুম, এই তো এক্সাক্ট এটা হলো কথা। তোমার এটা অ্যাপ্রক্সিমেট একটা মান, যে তুমি পায়ের কাছাকাছি একটা মান পাবা, কিন্তু যদি তুমি এক্স্যাক্টলি ক্যালকুলেট করো তখন দেখবা এই সংখ্যাটা দিয়ে এটা, মানে এক্সাক্ট পায়ের মান তুমি পাবা না, পায়ের অ্যাপ্রক্সিমেট একটা মান পাবা। যেমন আমরা কি ইউজ করি, 3.14, আমরা এই তিনটা সংখ্যা জানলেই হইতেছে। কিন্তু আসলে তো পায়ের মান অনেক আছে, কিন্তু আমরা যখন বাস্তবে ম্যাথ করি আমাদের এত দশমিকে যাওয়া লাগে না। কিন্তু যখন আমরা ধরো রকেট সায়েন্স নিয়ে পড়বো বা অনেক ইন্ট্রিকেট, ইন ডিটেইলে অনেক জিনিসপত্র পড়বো, তখন হচ্ছে তোমার কি বলে খুব অ্যাকুরেট মান লাগে, তখন আমরা এরকম র্যান্ডম 22/7 ইউজ করতে পারবো না। ম্যাথ ইজ অ্যাবাউট প্রিসিশন। এখন কমপ্লেক্স নাম্বার হচ্ছে সব নাম্বারের রাজা। কমপ্লেক্স নাম্বার এমন একটা নাম্বার যেটার মধ্যে তোমার মূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যা বাস্তব আছে, সবকিছু। বাস্তব বাস্তব। অবাস্তব যেই সংখ্যাই নাও না কেন, পূর্ণ যেই সংখ্যাই নাও, ওইটা আমি কমপ্লেক্স নাম্বার আকারে প্রমাণ করতে পারবো। এখন কমপ্লেক্স নাম্বারের রূপটা হইতেছে এটা, যে জেড হইতেছে একটা কমপ্লেক্স নাম্বার, যেটা আমি একটা এ প্লাস আইবি দ্বারা প্রকাশ করতে পারবো। এখন আমার এদের প্রত্যেকের পরিচয় জানা লাগবে। কেউ কি কমপ্লেক্স নাম্বার সম্পর্কে আগে শুনছো কিনা এটা একটু বলো। জি ভাই জি শুনছি। ভাইয়া। হুম, জি ভাই, আমাদের পড়া হয়েছে ক্লাসে, মানে আমাদের ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ আচ্ছা হয়েছে আর কি। তাহলে তো অনেকে জানো। তো এখন আই সমান কি হুম, সবাই জানো, আই হতেছে একটা ইমাজিনারি নাম্বার, সেটা কি জি √1 - 1, ইমাজিনারি। তাই না? তো প্রথম কথা হতেছে মাথা থেকে এটা ঝেড়ে ফেলায় দাও যে আই হতেছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার বলতে কিছু নাই। সমস্যাটা হয়েছে যখন এই নাম্বারটা তৈরি হয়েছে, মানে আগে ইমাজিনারি নাম্বার এক্সিস্ট করতো না। বুঝছো -1 বলতে কি বুঝায়, বা যে কোনো কিছু রুট বলতে তুমি কি বুঝো? ধরো এটার সাথে এটা যদি আমি গুণ করি তাহলে আমি পজিটিভ কিছু একটা পাবো, এরকম না? মানে জি। কি দিয়ে বুঝাই, ধরো -2 টাইমস হইতেছে -2, তাহলে আমি কত পাবো? 4, তাই না? 4। আর যদি আমি +2 গুণ +2 দিই তাহলে আমি কত পাবো? 4। 4। তার মানে এইখান থেকে আমি বলতে পারি 4-এর স্কোয়ার রুট হইতেছে 2 +-2, তাই না? প্লাস প্লাস মাইনাস 2। মাইনাস দুইটাই নেওয়া লাগবে, হয় দুইজনই প্লাস অথবা দুইজনই মাইনাস। এখন আমারে বলো কোন দুই, মানে দেখো 2-এর সাথে 2 যদি গুণ করি, মানে নিজের সাথে নিজে গুণ করলে আমি কি 4 পাইতেছি, তাই না? মানে জিনিসটা হচ্ছে এমন যে এটার যদি আমি স্কোয়ার করি তাহলে আমি 4 পাইতেছি, তাই তো? এখন জি। আমি আই আই বললাম কি √1 - 1, তার মানে আমি যদি এটার স্কোয়ার করি তাহলে আমার একটা কিছু পাওয়ার কথা, সেটা হলো আই। এখন আই বাদ হুম। দাও, ধরো তুমি আইটাই চেনো না, তুমি জাস্ট জানো আমি জানতে চাই ভাই যে কোন দুইটা জিনিস আমি যদি স্কোয়ার মানে নিজের সাথে নিজে গুণ করি, ধরো এ স্কোয়ার তার মানে কি এ টাইমস এ, এমন কোন জি। সংখ্যা আছে যেটা গুণ করলে তুমি -1 পাবা বলো তো? কে বলতে পারবা? বলতে পারলে -1 এর দশ সাথে লক্ষ মাইনাস টাকা গুণ করলে পুরস্কার। তো প্লাস হয়ে যাবে। হ্যাঁ,
তুমি যাই নাও, ধরো তুমি -1 নিলা এটার স্কোয়ার, বা ধরো তুমি -4 নিলা এটার স্কোয়ার করো, এটা পজিটিভ একটা সংখ্যা আসবে 16। তুমি +4 নাও, পজিটিভ একটা সংখ্যা আসবে 16। সবসময় কি আমি পজিটিভ একটা ভ্যালু পাবো। তার মানে কোনো সেম জিনিস, মানে কোনো জিনিসের স্কোয়ার যদি আমি করি আর ওইটা পজিটিভ আসবে না, এমন হইতে পারে না। এটা হতেছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল আপ টু ধরো হুম। 18th সেঞ্চুরি। তারপর হয়েছে কি, তারপর দুনিয়া পাল্টায় গেছে, তারপর দেখে ভাই এখানে একটা ঝামেলা। ঝামেলাটা কি, আমি হতেছে আরো অন্যান্য নাম্বার আছে যেগুলা ম্যাথমেটিক্স করার সময় আমাদের কাজে লাগে, কিন্তু এটা আমরা বাস্তবে চিন্তা করতে পারি না। যেমন একটু যদি হালকা, মানে প্রথম ক্লাসের লেকচার তো একটু হালকা লেন্দি করি, তোমার হচ্ছে একটু ইতিহাস না জানলে এইসব চ্যাপ্টার পড়ে মজা লাগে না। তোমার যেমন আগের দিনে কি হতো, যেমন ওই যে পিথাগোরাস, ইউক্লিড, এরা যারা ছিল আর কি, এরা কি করতো, এরা হতেছে জ্যামিতি দিয়ে সলভ করতো সবকিছু। যেমন ধরো 5 স্কোয়ার, 5 স্কোয়ারে ওরা কি চিন্তা করতো জানো, যে একটা বর্গ যেটার দৈর্ঘ্য আর প্রস্থ হইতেছে 5, এটার 5। ক্ষেত্রফল কত আসবে, 5 স্কোয়ার না? তার মানে ওরা লিটারালি সবকিছু জ্যামিতিক, মানে আইকে আইকে চিন্তা করতো। এটা হতেছে ওদের প্লাস পয়েন্ট ছিল। এখন একটা জিনিস চিন্তা করো, ধরো আমি এখানে লিমিটেশনটা দেখো, ধরো আমি -4-এর স্কোয়ার করতেছি, তার মানে কি এটা বুঝাইতেছে না যে একটা স্কোয়ার নিতেছি যেটার বাহু -4 আর -4? এখন এটা কি হুম। বাস্তবে সম্ভব, মানে কোনো জিনিসের দৈর্ঘ্য কি নেগেটিভ হয়? না। ওটা জাস্ট হুম। একটা লেন্থ, ওটা তুমি লিটারালি মাপ বলতেছো যে ভাই এটার দৈর্ঘ্য 4, এখান থেকে আমি যদি এই মাথা নেই, স্কেলে আমারে বলবে 4। -4 পাওয়া জীবনে সম্ভব না। তার মানে অলরেডি আমার জিওমেট্রিক যে সলিউশনটা, মানে আমি জিওমেট্রি দিয়ে যে সলিউশনটা পাইতে চাই, ওইটা কি অলরেডি ফ্লড। তো এটা একটা ঝামেলা। দ্বিতীয়ত, পরবর্তীতে যখন কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে নিছে, মানে ওই যে ax² + bx + c, ওইগুলা সলভ করতে যায় দেখে আরো ঝামেলা, ওটা আমরা সামনে দেখবো। কিন্তু আমাদের আগে একটু পরিচয়টা জানেনি। জেড হইতেছে কমপ্লেক্স নাম্বার, সি, ঠিক আছে, এ হইতেছে রিয়েল নাম্বার। এখন এটা দশমিক হতে পারে, মানে ধরো এটা 1, 2, 3, এরপর হইতেছে জিরো ফোর হতে বাই পারে। থ্রি যে কোনো কিছু হতে পারে, বুঝতেছো? জি। বা মূলদ সংখ্যা হতে পারে, ধরো পাই, পাইয়ের এ সমান পাইও হতে পারে, মানে 3.141 যাবি যাবি। কিন্তু জি। ওইটা কমপ্লেক্স নাম্বার, এই যে এই ডোমেনটার এই জায়গাটা থাকবে, এই যে কমপ্লেক্স যে নীল অংশটা এইটার বাইরে থাকবে, মানে সরি ভিতরে থাকবে। এখন কই গেল, তোমার হচ্ছে বি, বি হইতেছে জাস্ট একটা কোএফিসিয়েন্ট। তার মানে চিন্তা করো আই এর মান হইতেছে √-1, তাই না? এখন এটার সাথে আমি মাইনাস। যদি 5 গুণ দেই, তাহলে কি জিনিসটা 5i হবে। এরকম আর অনেক, জি। আমি জিনিসটার স্কেল আপ করতে পারি। মানে এমনি চিন্তা করো, ধরো 2 ছিল, 2 একটা ইউনিট কিছু একটা, মানে আমি আহ, ধরো তোমার একটা বক্স আছে, বক্সে হইতেছে 2টা চকলেট আছে। এখন তুমি 10টা বক্স নিলা, তাহলে কি হবে, 20টা চকলেট হয়ে যাবে, তাই না? তার মানে আমি কি, 2টা স্কেল হইতেছে, 2 × 4, 4 × 8, 5 × 10, এরকম একটা ব্যাপার স্যাপার হইতেছে, তাই না? তো হুম। সিমিলারলি আমি যখন 5i নিতেছি, তখন কি বুঝাইতেছে, যে আমার ইমাজিনারি নাম্বারটা 5 বার আছে, তাই না? এটা হইতেছে একদম এলিমেন্টারি জিনিস। এখন একটু যদি ভাবো, ধরো z = একটু বোরিং আলোচনা এখানে, ঠিক আছে, একটু হালকা খেয়াল রাখো, এরপর হলো আমরা একটু মজার দিকে যাব। a + ib, ধরো আমার এর মান 0, তাহলে আমার জেড সমান কত আসবে, আইবি, তাই আইবি। না? এইটা হইতেছে পিওর ইমাজিনারি নাম্বার। তার মানে এখানে জি। শুধু ইমাজিনারি পার্টি আছে। আবার যদি আমার বির ভ্যালু 0 হইতো, তাহলে কি জেড সমান এ হয়ে যেত না? তখন এটা আমার পিওর রিয়েল নাম্বার হয়ে গেল, মানে এটা বাস্তব সংখ্যা, ঠিক আছে? এখন ইমাজিনারি নামটা কই থেকে আসছে? ওই যে বললাম যে আমরা তো ওইরকম কল্পনা করতে পারি না, যেমন দুনিয়া কিছু নাই যে এটার আমি স্কোয়ার করলে -1 পাবো, এরকম তো সম্ভব না। তো এটা হলো একটা ঝামেলা, ঠিক আছে? এই ঝামেলাটা দূর করতে আই আসছে। তখন আমরা একটু আই নিয়ে গল্প টল্প করি। আই মানে আমরা জানি -1। এরপর আমি বললাম যে এটা কোথা থেকে আসলো। কোথা থেকে আসলো জানার জন্য আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা লাগবে। এই টাইপ ইকুয়েশন তো তোমরা সলভ করছো না, ছোটবেলা দিয়ে করে আসতেছো, কিভাবে করতা, মিডল টার্ম, তাই না? মিডল টার্ম বা ওই যে মিডল টার্ম। ক্যালকুলেটারে বসাই সলভ করো। তো তোমার দিন দিলে শেষে এটা কি? কি আসতো বলো তো? এটা যদি তুমি সলভ করো কত আসবে? উম মেবি এরকম আসবে, 1 আর -36, বা 36 আর -1, একটু সলভ করে দেখো আমার, মানে সলভ করলাম না আর কি, এরকম কিছু একটা হওয়া উচিত। এখন এটা ওয়ান সলভ করার মাইনাস জন্য, সরি, মাইনাস 37 আসবে আর কি, 37 ওইখানে। ও আচ্ছা হ্যাঁ 37, সরি, ঠিক আছে, 37 × 1, হ্যাঁ। তো উম এখন এইটা আমরা তো মিডল টার্ম দিয়ে সলভ করি, ক্যালকুলেটর দিয়ে সলভ করি, কিন্তু ধরো 1800 শতাব্দী বা ওই টাইমে তো এইসব ক্যালকুলেটর আবিজাবি ছিল না, তখন তারা কি বললাম, ওই যে জিওমেট্রি দিয়ে সলভ করতো। তো এরা প্রত্যেকটা পার্টরে ভেঙে ভেঙে চিন্তা করতো। দেখো, তোমার ইকুয়াল চিহ্নর ডান পাশে যা আছে সমান কি বাম পাশ, তাই না? এটাই তো এটা বলতেছে ইকুয়েশনটার মেইন শানে নজুল। তো এখন জি। বাম পাশে একটা স্কোয়ার আছে, ডান পাশে একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল আছে, আমরা এমনি চিন্তা করতে পারি।
তো বাম পাশে কি কি আছে তুমি চিন্তা করো। আমি একটা ইকুয়াল চিহ্ন দিই এখানে, এই হচ্ছে আমার ইকুয়াল চিহ্ন। বাম পাশে আছে 37, সরি ডান পাশে। বাম পাশে আছে কি একটা স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কি এক্স টাইমস এক্স, তাই না? আর হুম, সাথে কি আছে, একটা রেক্টাঙ্গেল যোগ করা, তাই না, যেটার দৈর্ঘ্য হইতেছে বা প্রস্থ হইতেছে এক্স আর প্রস্থ হইতেছে কত 36। এইটুকু কি 36। বুঝছি? জি। সবাই একটু রেসপন্স করি, ও তো একাই রেসপন্স করতেছে মনে হয়। জি জি ভাই, বুঝছি ভাই। আচ্ছা, এখন জি ভাই, উম, বুঝছি। হুম, এখন এইটা যদি তুমি সলভ করতে যাও, তোমার কি করা লাগবে, তোমার হতেছে এই যে 36 টাইমস এক্স না, এটারে অর্ধেক করো। এইটারে যদি আমি অর্ধেক করি, জিনিসটা এমন হবে না 18 টাইমস 18, মানে 18 এক্স আর 18 এক্স, দুইটা রেক্টাঙ্গেল পাবো আমি, তাই তো? জি ভাই। এখন আমি এইটারে ধরো এই পাশে রাখবো আর এইটারে নিচে নিয়ে আসবো ঘুরাই, তাহলে জিনিসটা দেখতে এরকম হবে না? জি ভাই। জি। আচ্ছা, তাহলে এটা কি অলমোস্ট একটা তোমার স্কোয়ারের মতো হইতেছে, কিন্তু এখানে একটা ফাঁকা জায়গা আছে। তো আমি জোর করে ওই ফাঁকা জায়গাটারে পূরণ করি। এখন এই ফাঁকা জায়গাটার দৈর্ঘ্য কত হবে, 18 না? আর প্রস্থ কত হবে 18, এই যে এই দুইটা 18ই তো এখানে ট্রান্সপোজ হয়ে আসবে, তাই তো? তো এখন আমি একটা স্কোয়ার কমপ্লিট করলাম, এখন একটা ঝামেলা হয়ে গেছে, বুঝো। এই পর্যন্ত ঠিক ছিল, এই পর্যন্ত আমি ইকুয়েশনে কোনো চেঞ্জ আনি নাই। মানে আমার x² + 36 এক্স রে আমি ঘুরাই পেঁচাই এরকম একটা চিত্র বানাইছি, তাই তো? আমার কোনো চেঞ্জ আসে নাই। যখনই আমি একটা নতুন স্কোয়ার অ্যাড করলাম, আমি কি একটা 18 স্কোয়ার এরিয়াওয়ালা একটা স্কোয়ার অ্যাড করতেছি না? তার মানে কি জি আমার ইকুয়েশন কি এখন আর ঠিক আছে? ইকুয়েশন তো আমি চেঞ্জ করে ফেলছি। আমার বাম পাশে একটা 18 স্কোয়ার যোগ হয়েছে। এখন আমি যদি বাম পাশে 18 স্কোয়ার যোগ করি, আমার ডান পাশে একটা 18 স্কোয়ার যোগ করা লাগবে সমতার জন্য, তাই তো? জি। আচ্ছা, এখন যখন আমি এই কাজটা করব, তখন 18 স্কোয়ার হতেছে 324। এখন একটা জিনিস চিন্তা করো, বাম পাশে যা বুঝাইতেছে যে x² + 36x + 324, এইটাই তো এই চিত্রটা, তাই না? আলাদা কিছু তো না, আমরা এটাই ঘুরাই ফিরে এমনি লিখছি। এখন এইটার বদলে আমি ডিরেক্টলি স্কোয়ারটার এরিয়া বসা দিতে পারি না, এই বড় স্কোয়ারটার? একই তো কথা হবে, এটুকু কি বুঝতেছো? জি ভাই। হ্যাঁ। আচ্ছা, তাহলে সেটার এরিয়া কত হবে বলো তো? আমার এক পাশে আছে x + 18 আর এক পাশে আছে x + 18, তাই তো? জি। তাহলে আমার এরিয়া কত আসবে, x + 18 হোল স্কোয়ার, হলো স্কয়ার। তাই না? জি এটা কি এখানে জি। দেখি নাই? হলো আচ্ছা, স্কয়ার। যেমন এখন আচ্ছা দেখো, ডান পাশে তোমার কত আছে 37 + 324, এটা যোগ করলে আসে 361। 361 হইতেছে 19 স্কোয়ার। তো এখন আমার বাম পাশে কি ছিল, x + 18 হোল স্কোয়ার, আর ডান পাশে আছে 19 স্কোয়ার, মানে এমন হবে জিনিসটা, x + 18 হোল স্কোয়ার সমান কি 19 স্কোয়ার। আমি কিন্তু কিছু চেঞ্জ করি নাই, জাস্ট হচ্ছে মানে সিম্পলিফাই করে লিখলাম। তাহলে এখন আমি জি। দুই পাশ থেকে যদি সমান সমান করি, তাহলে আমি বুঝতেছি না x সমান কত আসবে, 19 - 18, তার মানে এটা ভ্যালু 18। আসলো কত, 1, তাই না? তার মানে আমি এই পুরা জি ভাইয়া। ইকুয়েশনটা, কোয়াড্রেটিক ইকুয়েশনটা, আমি জাস্ট একটা স্কোয়ার দিয়ে সলভ করে ফেললাম, তাই না? আমার অ্যান্সার এসে পড়তেছে x = 1, তাই তো? এখন তোমরা অলরেডি কিন্তু ফ্লটা বুঝতেছো, যে আমার অ্যান্সার 1 আসছে, কিন্তু আমি মিডল টার্ম যখন করছি তখন আমার দুইটা অ্যান্সার আসছে, আরেকটা কি ছিল, -37। কিন্তু -37 কি বুঝায়, যে একটা স্কোয়ার যার বাহু ধরো তোমার -37, এটা তোমরা বাস্তবে আঁকতে পারবো না, এমন তো কিছু এক্সিস্ট করে না। তো আমার সলিউশন গুলো ফ্লড। এখন এটার আরো এক্সটেন্ডেড ভার্সন আছে, তোমরা ভেরিটাসিয়াম নামে একটা চ্যানেল চিনো? না হ্যাঁ, ভাই। না, আচ্ছা, ক্লাস লিংক দিয়ে দিব নাই। না, ওটা দেখো, মানে যাদের ইউটিউবে হয়তো ইন্টারেস্ট আছে। বা আপনার তোমরা হচ্ছে ওই কন্টেন্ট দেখা। চ্যানেলটা দেখো, ওইখানে খুব ডিটেইল একটা সুন্দর ডকুমেন্টারি আকারে দেখানো আছে। ওইখান থেকে এই কনসেপ্টটা নিয়েছি, ওইখানে ওরা সুন্দর মতো জিনিসটা ব্যাখ্যা করা আছে, যে আই কোথা থেকে আসলো, কেন আসলো। কিন্তু তোমাকে আমি যে জিনিসটা বোঝানো দিতে চাইতেছি, সেটা হচ্ছে কোনো জিনিস যদি আমরা বাস্তবে রিপ্রেজেন্ট করতে না পারি, এর মানে এই না যে ওইটা এক্সিস্ট করে না। এই এক্সিস্টেন্সটার সমস্যাটা দূর করার জন্য আমাদের ম্যাথমেটিক্যাল ওয়েতে আগাইতে হবে। এখন ম্যাথমেটিক্যালি একটা জিনিস আমি দেখতেছি, যেমন √/-1, এটা বাস্তবে আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি না, কিন্তু এটা আমাদের অনেক হেল্পফুল কাজে লাগবে, একটু পরে আমরা দেখতেছি কি হেল্পফুল কাজে লাগবে। কিন্তু আমাদের সিস্টেম অনেক সময় ফ্লট থাকে, মানে মানে আমরা সবকিছু সুন্দর মতো এক্সপ্লেন করতে পারবো না যদি আমাদের ওইসব নির্দিষ্ট জিনিসপত্র না থাকে। যেমন এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা, এইটা তুমি কি দিয়ে সলভ করতে পারবা? ওই যে কি যেন বক্স, মানে ছবি আঁকা পদ্ধতি, এটা সমান কত আসবে, x² - 1 ইজ ইকুয়াল টু, সরি, x² = -1, তাই না? তার মানে এটা বুঝাইতেছে একটা স্কোয়ার আছে যেটা হলো x টাইমস x, আর এখানে হলো একটা ধরো মাইনাস। -1 টাইমস 1, এরকম কিছু একটা আছে। হুম। এখন এইটা তুমি কেমনে সলভ করবা, এটা তো মিলতেছে না, বুঝো। এর সমান চিহ্নটা কি বলতেছে, যে ভাই দুইটা স্কোয়ার সমান, তার মানে কি এদের দুইজনের বাহু সমান হওয়া লাগবে, মানে এই বাহু সমান, আবার এই বাহু সমান।
তাহলে আমি যদি এই বাহু ধরি তাহলে এর মান আসতেছে -1। আবার যদি আমি এই বাহু ধরি তাহলে আমার মান আসতেছে কত, +1। তার মানে কি, এটা একটা ফ্লট সলিউশন। আমি এখন আর আমার কনভেনশনাল ওয়েতে জিনিসটা সলভ করতে পারতেছি না। এই জায়গায় হলো ডেফিনেশন আইসা পড়ছে যে ভাই আচ্ছা, যেহেতু আমরা এটা সলভ করতে পারতেছি না, আমরা x² = -1, আমি যদি স্কোয়ার সরাই এটা আসবে √−1। এটারে আমরা একটা নাম দিয়ে দেই, নামটা হইতেছে আই বা ইমাজিনারি নাম্বার। তাই। তো যত তাড়াতাড়ি তোমরা মাথা থেকে সরাইতে পারবা ইমাজিনারি নাম্বার মানে কাল্পনিক, তত তাড়াতাড়ি এটা তোমরা ভালো বুঝবা। এটার নামটা মানে নামটাই ফ্লট, বুঝছো? মানে নামটা যখন দিছে তখন হলো ম্যাথ, এনাফ পরিমাণ ম্যাথ ছিল না যে তারা হলো এটার ব্যাখ্যা দিতে পারবে। এই জন্য এটা কাল্পনিক নাম দিয়ে দিছে, কিন্তু এটা বাস্তবিক একটা সংখ্যা, যেটা আমরা একটু সামনে বুঝবো। এখন আমাদের এই চ্যাপ্টারটা বোঝার জন্য একটা ডায়াগ্রাম পড়া লাগবে। ডায়াগ্রামটার নাম হতেছে আর্গান্ট ডায়াগ্রাম। এখন এইটা তোমরা সবাই চেনো, কিন্তু অন্যান্য ভাবে, যেমন তোমরা হয়তো সরলরেখা তো পড়ছো মনে হয়, পড়ছো না? সরলরেখায় কি ছিল? কার্টেজিয়ান স্থানাঙ্ক সিস্টেম, তাই না? ওই যে কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ওইখানে কি ছিল? এক্স আর ওয়াই অক্ষ, তুমি ডান দিকে গেলে পজিটিভ এক্স, বাম দিকে নেগেটিভ এক্স, পজিটিভ ওয়াই নেগেটিভ ওয়াই, উপর নিচ। এরপর কি তোমরা ভেক্টর পড়ছো না? ভেক্টরেও কি ছিল? যেমন 5i + 3j, এটা কি বোঝায়? পড়ছো এইভাবে কেউ? জি ভাই। জি। জি। 5i বলতে কি বোঝায়? যে তুমি এক্স অক্ষ, আই বলতে বোঝায় ভাই তুমি এক্স অক্ষে চলে আসো, একক এক ভেক্টর, তাই চক্কর না? দিকে 5 বার আর কি। আর 5 ঘর ডানে যাও, এটা হতেছে 5i। আর 3j কি বলতেছে? ভাই এখান থেকে 3 ঘর উপরে ওঠো, 3j। তার মানে কি তুমি এই পয়েন্টটায় পৌঁছাবা। এখন এই জিনিসটার কি আর একটা সুন্দর রিপ্রেজেন্টেশন ছিল, যে আমি ডিরেক্টলি এরকম একটা ভেক্টর কল্পনা করতে পারি, যেটা হলো 5i + 3j, তাই না? তো জি আমার ভাই। এক এক হুম। জিনিসের এক এক রকম রিপ্রেজেন্টেশন ছিল। আর্গান ডায়াগ্রাম আর কিছুই না, কমপ্লেক্স নাম্বারের ভেক্টরের রিপ্রেজেন্টেশন। তো যারা ভেক্টর পড়ছো, সরলরেখা পড়ছো এবং মোটামুটি মনে আছে, তারা এই চ্যাপ্টার খুবই মানে কি বলে ক্রিমের মতো পড়তে পারবে আর কি। এখন এখানে যে এক্স অক্ষ, এক্স অক্ষের নাম দেওয়া হয় রিয়েল অ্যাক্সিস। আর তোমার যে ইমাজিনারি অ্যাক্সিস মানে ওয়াই অক্ষ, ওইটার নাম দেওয়া হয় ইমাজিনারি অ্যাক্সিস। তার মানে আমি যদি একটু সাইড বাই সাইড দেখাই, তোমার এই অক্ষ বরাবর আছে এক্স মানে আই হ্যাট, আর এই অক্ষ বরাবর আছে জে হ্যাট, তাই তো? আর যখন আমি কমপ্লেক্স নাম্বার আসবো, উপরেটা কি ছিল? ভেক্টর। আমি যখন কমপ্লেক্সে আসবো, এখানে আসবে আমার রিয়েল, আর এখানে আসবে আমার ইমাজিনারি। তো এই দুইটা আই আবার আওলায় ফেলো না। তার মানে আমি যেটা এখানে লিখলাম 5i + 3j, ওইটা আমি যদি কমপ্লেক্সে প্রকাশ করতে চাই, সেটা হবে 5 + 3i। বুঝো? জেড সমান কি? a + ib। এখানে আমার এর মান হইতেছে 5 আর বির মান হইতেছে 3, ঠিক আছে? আর হুম। জেডটা হইতেছে আমার সেই কমপ্লেক্স নাম্বারটা। আর এই জিনিসটা কি বুঝাইতো? ধরো একটা ভেক্টর এ, তাই না? তার মানে আমার ভেক্টরের বদলে আসতেছে কমপ্লেক্স নাম্বার, এক্স অক্ষের বদলে আসতেছে রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বারের বদলে আসতেছে কি, কি আসতেছে? জেড। জেড। মানে না, আই, আই সরি, অ্যাক্সিস আই যেটা, আই ঠিক আই। আছে? এখন যেমন আমি এখানে উদাহরণ দিয়ে দেখানো আছে, আমার আর দেখানোর দরকার ছিল না, খেয়াল করি নাই। তো তোমার 4i + 3 যেতে তুমি বুঝতেছো এরকম একটা ভেক্টর আবিজাবি বুঝাবে। এখন এইটার তুমি রিপ্রেজেন্টেশন কিরকম কিরকম ছিল মনে আছে? তুমি হতেছে ভেক্টরের জন্য আমার কি কি লাগে? মান আর দিক, আর তাই না? দিক। তো হুম। আমি মান আর দিক কিভাবে কিভাবে পাইতে পারি? একটা ওয়ে হইতেছে 5i + 3j, যেমন একক ভেক্টর গুলা, এগুলা দিয়ে আমার ডিরেকশন বোঝায় যে 4i + 3j বুঝাইতেছে 4 ঘর ডানে যায় 3 ঘর উপরে ওঠো। আবার আমি যদি ডিরেক্টলি ওই তীর চিহ্নটা আঁকতাম 5, এটাও কি একটা ভেক্টর বুঝায় না ডিরেক্টলি? তো এটা কি? জাস্ট হুম হুম। মান। এখন এখানে ফ্লোটা কোথায়? ফ্লোটা হইতেছে আমার জাস্ট মানটা দেওয়া আছে, এই যে এই তীর চিহ্নটা মানে এই যে 5 যেটা, শুধু এই ভেক্টরটা দিয়ে যদি আমি প্রকাশ করতে চাই এই সেম জিনিসটারে, তাহলে কি আমার এখন একটা দিকও লাগবে। দিকটা আমরা কি দিয়ে দেখাইতাম? একদম ফার্স্ট পেপারে পড়ছে ফিজিক্সে, কে বললাম? থিটা, হ্যাঁ, কোণ। থেটা বা কোণ। তো আমি কোণ দিয়ে দেখাতে পারি, সে কোণটা কোনটা হয় বেসিক্যালি ওই যে আমার ঢাল না, মানে আমার এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে, মানে আমার ট্যান থিটা, তাই তো? তার মানে জি। আমি এই ভেক্টরটারও প্রকাশ করতে পারি 5 আর 37 দিয়ে, মানে একই জিনিস বুঝায়। 4 + 3i আর 5 37 ডিগ্রি, এই দুইজন জিনিস কি একই জিনিস, বুঝছো? এটা কেমনে আসছে? আমি একটা হলো, আচ্ছা এখানে এটা নাই, দাঁড়াও একটা সেকেন্ড। এই যে 4i + 3 যে কি ভেক্টর রিপ্রেজেন্টেশন, এটার আরেকটা রিপ্রেজেন্টেশন হইতেছে 5 37। দুইজনই ভেক্টর, দুইজনই একটা ভেক্টরই রিপ্রেজেন্টেশন করতেছে। একটা হলো একক ভেক্টর দিয়ে, আর একটা হতেছে আমার কি মান আর কোণ দিয়ে। দুইটা আলাদা কিছু না, জাস্ট যেমন তোমার দুইটা দুইটা নাম আছে ওই রকম আর কি। এখন আমি যখন ভেক্টর থেকে ইমাজিনারি নাম্বারে আসবো, আমার ধর একটা ইমাজিনারি নাম্বার দিচ্ছে 4 + 3i, বুঝতেছো? মানে এটা জেড সমান 4 + 3i আর কি, ঠিক আছে? তো এটা যদি আমি
জেড আঁকতে চাই, ধরো এই হতেছে জেড, জেড হলো 4 + 3i। এটা যদি আমি ভেক্টর স্পেসে আঁকতে চাই, আমার সিমিলারলি কি ভেক্টরের মতো আগানো লাগবে, যে ভাই রিয়েল অ্যাক্সিসে 4 ঘর আগাও, এটা বলতেছে যে রিয়েল অ্যাক্সিসে 4 ঘর আগাও, এই ধরো 4। তাহলে আমি এখানে আগাইলাম। তারপর বলতেছে যে ইমাজিনারি অ্যাক্সিস মানে কি, যে আই, এই অক্ষ বরাবর 3 ঘর আগাও, তো তুমি এখানে 3 ঘর উঠলা। এই হতেছে কি আমার 3, এই 4, এই হতেছে 3। তাহলে তুমি এই জায়গাটা পৌঁছাবা। তাহলে আমার জেড কোনটা রিপ্রেজেন্ট করে বলো তো, এইখান থেকে এই সরাসরি ভেক্টরটা। তার মানে এইটার বদলে আমি জেড লিখতে পারি। কেউ কি কিছু প্রশ্ন করলা? না। আচ্ছা, এখন এইটুকু তো বুঝছো আই গেছে যে জেড সমান কিভাবে কি আসতেছে, মানে আমি ভেক্টরের সাথে রিলেট করে বুঝাইতেছি। কারো কি কমপ্লিকেটেড লাগতেছে বা বুঝো না এমন ভাই কেউ একটা আছে? না প্রশ্ন আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, শিওর। হ্যাঁ, আমরা এই যে এই জেড দ্বারা একটা বিন্দু বুঝাই না, নাকি একটা ভেক্টর মানে অবস্থান ভেক্টর বুঝাই, না একটা বিন্দু বুঝাই? কি কমপ্লেক্স নাম্বার দিয়ে হ্যাঁ। আমরা ভেক্টর বুঝাই? তোমার মনে হবে এটা বিন্দু বোঝায়, যেমন এটা যদি তুমি ওই যে এইভাবে আঁকতা 4,3, তাহলেও কিন্তু হইতো। কিন্তু এটা কার জি। সাপেক্ষে? বুঝো এটা কার সাপেক্ষে? এই যে 0 0 বিন্দুর সাপেক্ষে না? হুম। তার মানে জি। আমার এটাকে এটার সাথে কানেক্টেড করা লাগতেছে। এটা তোমরা যখন আরেকটু বড় পড়াশোনা করবা তখন আরো ভালো মতো বুঝবা, এখন একটু কনফিউজিং লাগবে। কারণ হইতেছে কি, মানে আমাদের যে সিস্টেম আর কি, তোমাদের ইমাজিনারি নাম্বার পড়াবে, পড়ানোর পর হলো বলবে এটা সলভ করো, এটা সলভ করো, সব সলভ করতে পারবা, তোমার খুব ভালো লাগবে যে এটা পারি ওইটা পারি। কিন্তু 1 মাস পর চিন্তা করবা, এর দিয়ে করবোটা কি, বুঝলাম তো পারি। তো তোমাদের অ্যাপ্লিকেশন দেখানো হয় না। যখন তোমার অ্যাপ্লিকেশন দেখবো তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি চেষ্টা করবো 2 একটা ম্যাথ দেখানোর, মানে বাস্তব জীবনে যেগুলো কাজে লাগে। দুইটা পরে যাইতেছি, আপাতত জাস্ট এইটুক মাথায় রাখো, এটা একটা ভেক্টর রিপ্রেজেন্ট করে আর কি, ঠিক আছে? আচ্ছা। এখন এটা একটু ভালো মতো দেখাতে পারলে আর একটু ভালো হতো। আচ্ছা, ওদিকে না যাই, আগে হলো এটা কমপ্লিট করা নেই। তো তুমি বুঝলা যে আচ্ছা, আমি 4 + 3i রেও কি 537 ডিগ্রি আকারে প্রকাশ করতে পারি, জাস্ট লাইক ভেক্টর। বুঝতেছো? মানে জি। আমার ওই পোলার জেড, কম। এই এই যে এইটা, এটার দৈর্ঘ্য হইতেছে 5, আর এটা অ্যাঙ্গেল করতেছে কত, 37 ডিগ্রি। আমি একই জিনিস অন্য একটা ভাবে রিপ্রেজেন্ট করলাম। এখন আমার ভেক্টরটা তেমন হইতে পারে -4 আর হইতেছে তোমার +3। এখন এটা কেমনে রিপ্রেজেন্ট করবা চিন্তা করো। ধরো জিনিস তো একই, তোমার 5ই আসতেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, 5 পাইছো কেমনে? একজন বলো তো 5টা আসছে কোথা থেকে, মানে ক্যালকুলেট করছো কেমনে এটা 5 হবে? রুট ওভার মানে দুইটা স্কোয়ার আর পিথাগোরাস। কি। হ্যাঁ, তুমি রুট হচ্ছে ওভার মডুলাস নিবা, মানে এক্স অক্ষে যা আছে আর ওয়াই অক্ষে যা আছে। এটা কোথা থেকে আসছে কে বলো, কে বলতে পারবা? কোনটা? এই যে মডুলাস যে স্কোয়ার নিলা, এটা আসলো কোথা দিয়ে? পিথাগোরাস। ত্রিকোণমিতি, পিথাগোরাস। পিথাগোরাস। যারা বোঝে না, এই যে দেখো, আমি হচ্ছে 4 আর হচ্ছে এই 3 গেছি, তাই না? এখন আমার লাগবে কোনটা, এইটা। তো এটা কি একটা পিথাগোরাস হয়ে গেল না? তো আমি কি 4² + 3 জি। স্কোয়ারের রুট, তার মানে কত, 5 আসবে আর কি। এই হলো আমার মোটামুটি মোদ্দা আর কি, মোদ্দা কথা। এখন যখন আমি, এটা হতেছে সরলরেখার সাথে রিলেট করতে পারবা যারা সরলরেখা পড়ছো। মনে আছে আমরা ঢাল বের করতাম এক একটা কোয়াড্রান্টে এক এক রকম, এক একটা চতুর্ভাগে? কার কার মনে জি আছে? ভাই। হুম। জি আমরা ভাইয়া। এখানেও সেম জি জি। জিনিসটা ইউজ করব, ঠিক আছে? সেম জিনিসটা কিভাবে ইউজ করব, যেমন আমি এই ভেক্টরটা, দেখো বুঝো, 4 3 লিখলে আমার 5 লেখার দরকার নেই। আমি হয় 4 আর 3 লিখবো অথবা 5 লিখবো, আমি একসাথে দেখানোর জন্য এটা আঁকছি। তার মানে আমি এই 4 + 3 -4 + 3i, এই ভেক্টরটা ডিরেক্টলি এমন লিখতে পারি 5, তাহলেও হবে। তাহলে একই জিনিসই রিপ্রেজেন্ট জি। করবে। এখন তোমার বুঝো, ডিগ্রিটা কোনটার সাপেক্ষে হিসাব হয়? সবসময় আমার এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে। তার মানে আমার থিটাটা হবে এই জায়গাটা, তাই তো? এখন এই থিটাটা তুমি কিভাবে পাবা বুঝো। তুমি যদি এখানে ত্রিভুজটা খাটাও, এই যে এই অ্যাঙ্গেলটা বের করো, এই যে এইখানে যেটা আছে, ঠিক আছে, বুঝতেছো তো আই গেস। এটা কিভাবে বের করবা? ট্যান ইনভার্স এই দুইটা বাহুর, তোমার কি বলে, কি জানো, অনুপাত। জি। তার মানে কত, অনুপাত। অনুপাত। 3/4, তাই না? তাহলে তুমি এই অ্যাঙ্গেলটা পাবা, এই যে দেখতেছো তো আই গেস, এই যে এই অ্যাঙ্গেলটা। এখন এই অ্যাঙ্গেলটা যদি পাও, এটা তো তোমার কাছে চাই না, তোমার কাছে চাইছে কোনটা, এইটা, তাই না? তো তুমি কি করতে এডি পারো? থেকে এডি থেকে পাই 180 ডিগ্রি মাইনাস মাইনাস থিটা। করলেই তো একজন হয়ে যাবে। কথা বলতেছে, আমি শুনতেছি না, একটু জোরে বলতে পারো? বলতেছি এডি থেকে 180 ডিগ্রি মাইনাস করলেই তো হয়ে যাবে। হ্যাঁ। তো এখন এইটা, হ্যাঁ এইটাই আর কি, এটাই বলতে চাইতেছি। তো তুমি কিভাবে করবা? তোমার, একটা সেকেন্ড, তোমার হচ্ছে এই অক্ষটা কি, মানে এতটুকু কত, 180 ডিগ্রি, একশো হ্যাঁ আশি পাই। মানে পাই, তাই না? পাই পাই। দিয়ে চিন্তা করবা, হুম। পাই দিয়ে চিন্তা করা হইতেছে স্মার্ট। 180 ডিগ্রি হলো বাচ্চা কাচ্চারা চিন্তা করে। তো পাই থেকে কি তোমার এই থিটাটা বাদ দেওয়া লাগবে না, তাহলেই তো তুমি এই ডিগ্রিটা পাবা, তাই তো? তার মানে আমার পাই জি। মাইনাস থিটা। থিটাটা কেমনে পাইছি?
tan ইনভার্স ওয়াই বাই এক্স, tan তাই inverse না? y তো by এখন x আমরা তো ওয়াই বাই এক্স চিন্তা করবো না, আমাদের এখানে কি ইমাজিনারি আর হইতেছে কি রিয়েল রিয়েল। অ্যাক্সিস। তোমার real number এখানে ভূমিকে রিয়েল, তার মানে আমার উপরে আসবে কি real ইমাজিনারি, মানে বি ডিভাইডেড বাই এ। এই যে এই অক্ষ বরাবর বি আর এই অক্ষ বরাবর এ, ঠিক আছে? জি ভাই। তাহলে এটা আমি পাইলাম। সিমিলারলি আমি যদি পরেরটা দেখি, এখন এটা একজন বলো তো কত হবে? আচ্ছা এটা তো আগেরটাই, দাঁড়াও, এটা বলো কত হবে? 5 5 টা প্লাস ফাইভ মানে প্লাস টেন হুম, ইনভার্স পাই প্লাস অথবা বুঝো, এখন এখানে একটা এইখানে হলো পার্থক্য, বুঝছো? পার্থক্যটা হতেছে তোমরা যখন সরলরেখা পড়ছো তখন তোমরা কি বা করছো, tan প্রথমে inverse পাই ঘর minus এইখানে পৌঁছাইছো, এই যে এমনি আসছো না তোমাদের, মানে ভাইয়া বেসিক কনসেপ্টটা কি ছিল, প্রথমে পাই এখানে আসতা, তারপর হইতেছে থিটাটা যোগ করে দিতা, তাই তো? এটাই হতেছে তোমাদের কথা, মানে এমনি এমনি হিসাব আসতে আসবে, তাই না? জি। আচ্ছা আমার স্ক্রিনে কি দেখাইতেছে, আমি লিখতেছি কিছু ভাইয়া না একটা ভাই, কোশ্চেন ছিল। না না ভাই ভাই দেখা দেখায় না? না। একটা মিনিট দাঁড়াও, একটা সেকেন্ড। আজব, এক- আহ, একটা সেকেন্ড, একটা সেকেন্ড। আচ্ছা এখন তো দেখাতে চাই গেছে, মানে জি লিখতেছি ভাইয়া জি দেখাতে চাই, যে হ্যাঁ দেখাতে চাই। তো তোমাদের বেসিক কনসেপ্টটা কি ছিল যখন তুমি থার্ড কোয়াড্রেন্টে আসছো? তোমার হলো প্রথমে এত পরিমাণ আসা লাগতো পাই, তারপর প্লাস হচ্ছে এই সামথিং। থিটাটা যোগ করতা, তাই তো? জি জি। ভাইয়া। এখন এখানে হইতেছে ঝামেলা, এটা হবে, কিন্তু কমপ্লেক্স নাম্বারের একটা কনভেনশন আছে যে তুমি সবচেয়ে ছোট ডিগ্রিটা নেওয়ার চেষ্টা করবা। এখন তুমি চিন্তা করো তো এটাকে আরো ছোট করা যায় কিনা সামহাউ। তুমি যদি উল্টা নেগেটিভ দিক পাই দিয়ে পরিমাণ আসতা, বুঝো, হুম। নেগেটিভ পাই পরিমাণ এসে এরপর যোগ করতে আবার থিটা, তাইলে ওইটা কি পজিটিভ অক্ষের সাথে হইতো না? মানে আমার দিন জি। শেষে লাগবে কোনটা, এই অ্যাঙ্গেলটা, ধরো এটা ফাই, ঠিক আছে, ফাই লাগবে আমার। তাহলে ফাই পাওয়ার জন্য আমি কি করতে পারি, প্রথমে আমি নেগেটিভ পাই যাব, তারপর ওইটার সাথে থেকে কি আবার থিটা যোগ করে দিব, তাই না? হুম। জি এটা তো ভাইয়া। বুঝছো আই গেস। যেহেতু হুম। বুঝছো, তার মানে এটা আমরা কি মাইনাস করলাম, হবে না, যোগ কেন? নেগেটিভ পাই -5 প্লাস প্লাস ট্যান ইনভার্স বি বাই এ, তাই না? জি আচ্ছা ভাইয়া, এটার এখানে লাভটা কি? সরি, কেউ কিছু হবে। বললা? এখানে ফাইটা সর্বনিম্ন হবে হ্যাঁ মানে টেন। আমি ফাইটা চাই সর্বনিম্ন নেওয়ার, যখন আমি পাই 180 থেকে বাইরে যেতেছে, এটা কিন্তু 180 থেকে বাড়বে না, 180-র কাছাকাছি কিছু একটা থাকবে, মানে আমার জিনিসটার মানটা লিমিটের মধ্যে থাকতেছে। তো কমপ্লেক্স নাম্বারের এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে এতক্ষণ যা পড়ছো এইটার মধ্যে এইটা ধরো সব ভুলে গেছো, এটা ভুলবা না, যে আমার হতেছে, মানে এটা হয়। অ্যাডমিশনও তোমাদের কাজে লাগবে, যে সবচেয়ে মানে মিনিমাম আর্গুমেন্ট বলতে একটা জিনিস আছে, যে আমি সবচেয়ে কম ভ্যালুটা নিব, নাহলে হলো প্যারা হয়। কারণ হইতেছে তোমরা কেউ ফার্স্ট পেপারে পড়ছো ওই যে সরল ছন্দিত গতি বা তরঙ্গ? জি জি ভাই। ভাইয়া। এখন একটা জিনিস বলবো, উদাহরণ, ঠিক আছে, এটা তোমাদের মাথার উপর দিয়ে যাবে প্রবাবলি, কিন্তু গেলেও সমস্যা নাই, জাস্ট হজম করো। ধরো তোমার সরল ছন্দিত গতিতে এরকম একটা ওয়েভ ছিল, ঠিক আছে? এখন তুমি কি করলা, এরকম ছিল না যে এ, এমন একটা ম্যাথ করার কথা যে ধরো 5 cos 3t প্লাস 3 sin বা 3 sin 2t, এমন একটা কিছু ছিল। এখন তোমারে বলতো যে সম্মিলিত বিস্তার কত, তখন তুমি অনেক প্রমাণ প্রমাণ করতা, করার পর এমন একটা লাইন আসতো ফাইনালি যে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারের রুট, মনে আছে? একটা সম্মিলিত ওয়েভ বানাইতা, কারো কি মনে আছে? মনে না থাকলে সমস্যা নাই, জাস্ট বলো মনে আছে কিনা। না ভাইয়া। আচ্ছা মনে নাই, সমস্যা নাই, ভাইয়া একটা ম্যাথ বুঝতে দেখবা, ইসাক স্যারের বই যারা পড়ো তাদের ওইখানে একদম ডিটেলে ব্যাখ্যাটা দেওয়া আছে। তো এই আমি যেটা বুঝাতে চাইতেছি, তুমি যে কোনো একটা ওয়েভ যখন নিবা ওইটারে ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়, কেমনে যায় আমি ডিটেলে যেতেছি না। আবার আমি একটু আগে কি বললাম, ভেক্টর আর কমপ্লেক্স নাম্বার মোটামুটি একই জিনিস। তার মানে জি। তুমি দিন শেষে কি একটা ওয়েভ রে বা এই সাইনোসয়েডাল ওয়েভ পাই যে মানে তরঙ্গ, এটারে কি করতে পারবা, কমপ্লেক্স নাম্বার দিয়ে দেখাতে পারবা। এখন বুঝো, ফেজ জিনিসটা তো মনে আছে, ওই যে কি জানো, এই ফাই বলতে দশটা কি ভাই। বলো তোমরা? দশা, দশা, হ্যাঁ দশা। দশা বলতে কি বোঝায়, ধরো আমি আরেকটা ওয়েভ নিলাম, সেটা হতেছে এমন জায়গা দিয়ে শুরু হয়েছে, তার মানে কি এই যে এইটুক ফেজ না, মানে কতটুক পরে বা আগে শুরু হয়েছে, মানে একটু পরে ও যায় শুরু হয়েছে, এমন একটা বিষয় ছিল না? জি ভাইয়া।
এখন যখন তুমি ফেজ অ্যাঙ্গেলটা ছোট বড় নিতেছো, ওইটার উপর ডিপেন্ড করতেছে না তোমার ওয়েভটা দেখতে কিরকম হবে, তাই তো? জি। জি। আচ্ছা, এখন তুমি যদি ই করো, রেইজড হ্যান্ড করছো আরমান আলী, তুমি কি কোনো প্রশ্ন করবা নাকি এমনি ভুলে রেজ করে ফেলছো? আমার এই যে মডুলাস অফ ট্যান ইনভার্স, ওটাকে মডুলাস হবে না, শুধু বি বাই এ হবে দেখো যদি তুমি এই কাজটা কোণের করো, ক্ষেত্রে? মডুলাস হবে মানে আমি আচ্ছা আমরা বুঝতে পারছি, বি দাঁড়াও বাই এ কনফিউশনটা দিয়ে দূর দিব। করতেছি। দাঁড়াও এক সেকেন্ড, এটা বলে নি, এরপর আরেকবার আমি যদি ভুলে যাই আরেকবার মনে করাই দিও। তো আমি যেখানে ছিলাম, তোমার হচ্ছে দুটো ওয়েভ তুমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো। এখন ওয়েভের ক্ষেত্রে ত্রিকোণমিতি তো পড়ছো মনে হয় অনেকে, ওই যে হায়ার ম্যাথেও ছিল, যে আমার কি আর্গুমেন্ট হিসাব হয়তো যে পাই প্লাস এন পাই বাই টু, এরকম কি যেন ছিল না, আমি যাবি যে আমার একটা নির্দিষ্ট সময় পর পর কি জিনিসটা রিপিট হয়, 180 ডিগ্রি পর পর, 360 ডিগ্রি পর পর, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তো যখন আমি ওই যে পাই প্লাস মানে এই জায়গা থেকে বেশি ভ্যালুর এটা নিব, তখন আমার ওয়েভের শেপ চেঞ্জ হয়ে যায়। কিন্তু যদি আমি নেই, কি বলে, মিনিমাম আর্গুমেন্টটা নেই, তখন আমার ওয়েভের শেপটা সেম থাকে। এখন এটা যারা বোঝো নাই, কোনো দরকার নেই, মানে এটা আমি এমনি জাস্ট বলছি বোঝার মানে জানার জন্য, ঠিক আছে? কোনটা বুঝাইলেন আপনি? হ্যাঁ, বা ওয়েভ মানে আমাদের যে তরঙ্গের শেপ, ওয়েভের শেপটা আপনি কি বুঝাচ্ছেন? ওয়েভের শেপটা ওয়েভের শেপ বলতে দেখতে কেমন, চেহারা চেহারা, এই একটা, এই একটা, হ্যাঁ। এরকম একটা হতে পারে। এখন ধরো তুমি এইটারে ডানে সরাই নিলা, মানে তোমার ফেস চেঞ্জ হয়ে হুম। গেছে। ওই যে তুমি ফেসটা কি ডিগ্রি না, এখন তুমি পাইয়ের বদলে ধরো মানে পাই প্লাস টেন ইনভার্স সামথিং এর বদলে মাইনাস পাই প্লাস সামথিং নিলা, তার মানে কি দুই সময় দুইটা জিনিস বুঝাইতেছে না? তো তোমার জি। এক এক সময় কি হয়, এটা ডানে যাইতে পারে অথবা এটা বামে আসতে পারে, তখন বুঝতেছো এই যে ও, চেহারা চেঞ্জ হয়ে যেতেছে, তাই না? জি। এই হ্যাঁ, গ্রাফ চেহারা টাইপের। চেঞ্জ হওয়ার কারণে কিন্তু আমার সব ক্যালকুলেশনও চেঞ্জ হয়ে যাবে, হুম। বুঝছো? আলী কিছু বলবো আবার নাকি আগের হ্যান্ড রেজটা আমি দেখতেছি আবার? আচ্ছা, যদি জিজ্ঞেস করো মাঝখান দিয়ে জিজ্ঞেস করো। তো ইউ গেট দ্য আইডিয়া যে আমরা হলো কি চাইতেছি। এখন দেখো এখানে হলো আমি মডুলাস দিই নাই, কেন মডুলাস দিই নাই বুঝছো? মডুলাসের কাজ কি, কেউ একজন বলো। পজিটিভ মাইনাস মান চিহ্ন পাবে না। ধনাত্মক মান প্রবেশ করে। আমি যদি এখানে -5 দিই তাহলেও আমার 5 স্পিড আউট করবে, +5 দিলেও কেউ +5 স্পিড আউট করবে, যাই দিয়ে আমার পজিটিভ মান দিবে, তাই না? এখন জি। মডুলাস এই কারণে দেওয়া হয়, কারণ হইতেছে যদি তুমি এখানে প্লাস সাইন দিতা, কথার কথা, ওয়েল আচ্ছা এত ডিটেলে গেলে তো আবার ঝামেলা। মডুলাস এক্স এর গ্রাফ চেনো কেউ? আমার একটা ভিডিও দেখছো ওই যে ইন্টিগ্রেশনের, ডিউর, ঢাকা ভার্সিটি মডুলাস এক্স, সম্ভবত। মনে আছে না? হ্যাঁ, এই যে জি ভাই। আমার এক্স এর গ্রাফ কিরকম, এরকম, মডুলাস এক্স এর গ্রাফ কিরকম, এইরকম এরকম, তাই না? মানে এই পার্টটা পজিটিভ হয়ে যায়, তাই তো? জি আচ্ছা ভাই। অত ডিটেলে না যায়, মেন কাহিনী হতেছে যে মডুলাসটা আমার দেওয়া লাগে এই কারণে, ধরো তুমি এই জিনিসটার দিকে খেয়াল করো, ধরো এই যে -4 -3i, এখন এটা তুমি, আচ্ছা এইটা দেখো, দাঁড়াও, এই যে -4 -3, হ্যাঁ এটা, তুমি এটা ডিগ্রি কিভাবে বের করবা, -পাই প্লাস এই থিটাটা, তাই না? তো থিটার জি জন্য ভাই। তুমি কি বুঝছো, থিটার জন্য কি তুমি জাস্ট ত্রিভুজটা কল্পনা করতেছো না? ত্রিভুজটার কি তুমি ওই সাইন চিন্তা করতেছো, তুমি জাস্ট বের করতেছো যে এটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এরপর তুমি ট্যান ইনভার্সে ওইটা ফালাইতেছো, হুম। ট্যান ইনভার্স 3/4, এরকম করতেছো না? তার মানে জি তুমি ভাই। জাস্ট লিটারালি একটা ত্রিভুজ চিন্তা করতেছো, বাস্তবিক ত্রিভুজ, যেটার জাস্ট দৈর্ঘ্যটা নিতেছো 3 4, প্লাস মাইনাস তুমি চিন্তা করতেছো না, কারণ তোমার দিন শেষে জাস্ট ডিগ্রিটা লাগবে, তাই না? তো ডিগ্রিটা জি হিসাব ভাই। করার জন্য জাস্ট আমার ভ্যালুটা লাগবে দৈর্ঘ্যের। এখন এখানে তো 3 4 নাই, এখানে আছে কে, -4 আর -3, তার মানে এখানে সাইনটা ইম্পর্টেন্ট। কিন্তু সাইনের যত হিসাব নিকাশ এটা তো আমরা আগেই করে নিছি, যেমন আমি -পাই বরাবর পিছনে আসতেছি, এরপর কি আমি আবার পজিটিভ কিছু একটা থিটা যোগ করতেছি, তার মানে আমার এখন আর মডুলাস দেওয়ার দরকার নাই, কারণ আমি চিহ্নর ডিপেন্ডেন্সি উঠাই ফেলছি। আলী কি বুঝতে পারছো? কারো কনফিউশন থাকলে বলো, এই জিনিসটা কি ধরতে পারছো কিনা আমি কি বুঝাতে চাইছি? ভাইয়া, কনফিউশন। যেহেতু আমরা এই মাইনাস পাই নিছি, হুম আর আমরা তারপরে প্লাস ইনভার্স 10 যোগ করছি, তাহলে আমরা অলরেডি আগে আমাদের দিকটাকে বুঝাই নিছি, যার জন্য এখন আমাদের মডুলাস ইউজ করার দরকার হবে না, এটাই তো। হুম হুম কারণ আমি লিটারালি কোন হিসাবের মানে আমি একটা লিটারালি স্কেলার বা
মানে বেসিক বাচ্চাদের ম্যাথ করতেছি যে ভাই আগে -5 পরিমাণ এখানে আসো, এরপর আমারে বলো কত পরিমাণ তুমি এদিকে আবার সরছো, সেটা আমারে দাও, আমি ওটার সাথে যোগ করে দিই। তাহলে এখন তোমার কি জি, জাস্ট লিটারাল কোনটা বের করা লাগবে, কোনটা বের করার জন্য তোমার সাইন টাইন নেওয়া লাগতেছে না। এই জন্য দিক তোমার লাগবে। মডুলাস না নিলেও সমস্যা নাই। আলী কি আছো? ঠিক আছে। আলীরে নিয়ে কনসার্ন, ও হাত তুলে প্রশ্ন করে নাই হয়ে গেল। আচ্ছা, যদি না বোঝো পরে আমার সাথে যোগাযোগ করো বা জি নেক্সট ভাইয়া, ক্লাস। বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কনফিউশন থাকলে বলো, আমি আরেকবার বুঝে দেবো, সমস্যা নেই। না ভাই, বুঝছি। আচ্ছা, এখন এই হলো তোমার সামারাইজড ভার্সন যে তুমি কেমনে কি বের করতে পারো। তো এই যে এইটা আছে না, এইটা অনেক জায়গায় ওই যে দেখো, এই যে ফোর্থ কোয়াড্রেন্টে যখন তুমি আসছো, সরলরেখা কিভাবে করতা? প্রথমে 2 পাই যোগ করতা, এরপর কি নেগেটিভ আসতা, তাই না? হুম। আর অন্য একটা অপশনও ছিল, তুমি ডাইরেক্ট নেগেটিভও বসাইতে পারো, কিন্তু আমরা এখানে জাস্ট কোনটা রাখছি, জাস্ট নেগেটিভটা। কারণ আমি এক্স অক্ষের সাথে কোনটা বের করতে চাই, আর আমি লিটারালি জাস্ট এই কোনটা নিতেই, সরি এই কোনটা নিলেই হইতেছে, তাই তো? জি ভাইয়া, তো আমার এত আর প্যারা বুঝছি। নেওয়ার দরকার নেই, আমি নেগেটিভ ওই কোনটা, এই শেষ। এখন হইতেছে আমরা আই এর একটা পরিচয় জানবো। তো এই হতেছে তোমার অ্যাক্সিস, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার স্লাইডে দেওয়া আছে, আমি আর ব্যাখ্যা না দিই। ধরো তোমার আমি বললাম 2, জেড সমান 2, তাহলে এটা কি বুঝাইতেছে? তুমি এক্স অক্ষ বরাবর 2 ঘর গেছো, তাই না? এমন একটা ভেক্টর। এইটুকতে তো জি ভাইয়া। কারো কনফিউশন থাকার কথা না। এখন 2 এর সাথে যদি আমি আই গুণ করি, তাহলে আমি কত পাবো? 2i, তাই না? এখন 2i যদি আমি জি গ্রাফে আঁকতে চাই, তাহলে দেখতে কিরকম হবে? এরকম না? হুম 90 ডিগ্রি গেল। হ্যাঁ। অ্যান্টি তার ক্লক। মানে আমি 2 এর সাথে যখন আই গুণ দিতেছি, আমার ভেক্টরটা 90 ডিগ্রি ঘুরে যাইতেছে, এইটুক বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন 2i এর সাথে যদি আমি আবার আই গুণ দিই, তাহলে কি হবে? তাহলে আবার ঘুরে গেল 90 ডিগ্রি। হ্যাঁ, টু কিন্তু না, কিন্তু আই তুমি আগে বেসিক চিন্তা করো, ঘোরাঘুরি বাদ দাও, ধরো তুমি ঘোরাঘুরি বোঝো না। তুমি টু হুম। আই টাইমস আই করলা, তার মানে কি আই স্কোয়ার হলো না? আই স্কোয়ারের মান হ্যাঁ। কত? -1, তার ওয়ান। মানে কত? -1। -2 আসছে, তাই না? -2 কই? এই যে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তাই না? এই যে এই হ্যাঁ, জি। জায়গাটায়। তাহলে আমার ভেক্টরটা কিরকম হবে? 0 থেকে শুরু হবে, -2 তে যাই শেষ হবে, এরকম। তার মানে কি আগে ছিল ওয়াই অক্ষে, এখন কি আমার নেগেটিভ এক্স অক্ষে এসে বললো, তার মানে কি জিনিসটা আরো 90 ডিগ্রি ঘুরছে। এখন তুমি বুঝতেছো আমি কোন হুম। জায়গায় যাবো। আমি -2 সাথে যদি আবার আই গুণ দিই, ও কি -2i হয়ে যাবে, তার মানে কেউ পজিটিভ অ্যাক্সিসে আসতেছে। তার মানে কেউ বারবার হুম। এই অক্ষটা বারবার ঘুরতেছে। বাই দা ওয়ে, আর্গান্ট ডায়াগ্রাম তোমরা ক্লাস 6-এ পড়ছো, খেয়াল আছে কারো? না পড়ছো ভাই। কিন্তু জানো না। কেউ বলতে পারবা যে আমি পড়ছি ভাই, আমি আর্গান ডায়াগ্রাম পড়ছি ক্লাস 6-এ থাকতে? না ভাই। পড়ছো পড়ছো, মনে করো। কারো মনে ভাই নাই? তখন করোনা ছিল ভাই। 6-এ করোনা ছিল তোমাদের? ও আচ্ছা, হ্যাঁ। ভাই, আচ্ছা, ক্লাস 6 এ পড়ালেখা করিনি ভালোভাবে। আমি তখন কোন ক্লাস, আমি তখন মনে এসএসসি দেই। আচ্ছা, এসএসসি শেষ হয়েছে আমার করোনার টাইমে। তো আহ, তোমার হইতেছে সংখ্যা রেখায়, সংখ্যা রেখা পড়ছো না? এই যে 0, 1, 2, হ্যাঁ, জি ভাইয়া। -1, হ্যাঁ এটা ভাই তো হ্যাঁ। পড়ছো। এটাই তো আর্গান জি ডায়াগ্রাম। হ্যাঁ, হ্যাঁ। এটার জাস্ট আর্গান ডায়াগ্রামের এক্স অ্যাক্সিসটা দেখো, কোনো পার্থক্য নাই। ও ও আচ্ছা। এখন আমি জাস্ট কি একটা নতুন ডাইমেনশন অ্যাড করলাম, সেটা হইতেছে আই। তার মানে আমরা জি ভাইয়া। ছোটবেলায় অনেক কিছু পড়ছি, কিন্তু আমরা রিলেট করতে পারি না যে কেমনে কি ছিল। এখন একটা জিনিস চিন্তা করো, ধরো তোমারে আমি 2 ছিল, ঠিক আছে? 2 এর সাথে আমি -1 গুণ করলাম, তাহলে কি হবে? এটা -2 হয়ে যাবে, নেগেটিভ। তাই না? তার মানে তুমি যদি এই পয়েন্টটাতে থাকো, তুমি কোন পয়েন্টটাতে চলে আসলে? এই পয়েন্টটাতে, তাই না? জি জি ভাইয়া। তার মানে কি আমি এইরকম একটা ঘূর্ণন করলাম, তার মানে কি আমি 180 ডিগ্রি ফ্লিপ হয়ে গেছি না? হুম। হুম বুঝতেছো? তার মানে তখন তো আমার জি বাস্তব, সরি, ইমাজিনারি নাম্বার বলতে কিছু এক্সিস্ট করতো না। আমার কি লাগতো? আমার হইতেছে বাস্তব সংখ্যা লাগতো, যেমন আমার -1, এটা কি একটা বাস্তব সংখ্যা, আমি এটা দিয়ে ম্যাক্সিমাম গুণ করতে পারবো। তো যখন আমি এটা দিয়ে গুণ তখন আমরা করতেছি, ফ্লিপ হয়ে যাইতেছে, গুণ যে কোনো করে একটা দিই। সংখ্যা নাও, ধরো তুমি 5 নিলা, 5 এর সাথে -1 গুণ দিছো, তাহলে কি ওটা -5 হয়ে যাবে, মানে 180 ডিগ্রি জি। ঘুরলো। আবার উল্টা চিন্তা করো, ধরো তুমি -4 নিছো, এটার সাথে -1 গুণ দিলা, তাহলে কি এটা +4 হয়ে যাবে। তার মানে কি তুমি এখানে এসে পড়লা +4, বুঝতেছো? তার মানে কি জি আগে ভাইয়া। আমি 180 ডিগ্রি ঘুরাতে পারতাম ক্লাস 6-এ থাকতে, এখন আমার ফ্রিডমে আর একটু বাড়ছে। আমি চাইলে এখন 90 ডিগ্রি ঘুরাতে পারি, মানে আমি মাঝখানেও আসতে পারি। আমার মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেপ আমি আসলাম। এটুকু কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন এই যে ছোটবেলায় যে জিনিসটা পড়ছো যে আমি 180 ডিগ্রি ঘুরতে ফিরতে পারি, এটা তুমি কমপ্লেক্স নাম্বার দিয়ে করতে পারবা কিভাবে বলো তো? মানে তোমার ইচ্ছা করতেছে, ধরো আই মানে 180 ডিগ্রি ঘুরবা, তাহলে কি করবা? বুঝো, নব্বই আই। ডিগ্রি ঘোরার জন্য আই দিয়ে গুণ দেওয়া লাগে। এখন আমি 180 ডিগ্রি ঘুরতে চাই, তাহলে আমি বুঝতেছি কিছু একটা গুণ দেওয়া লাগবে। কত গুণ দেওয়া লাগবে, কেউ একজন বলো। আই পরিমাণ। আই গুণ আই মানে কি? আই স্কোয়ার।
কেন? আই স্কোয়ার মানেই তো -1। তার মানে আমার এইটা তো আমি ছোটবেলায় জানি 180 ডিগ্রি ঘুরতে হইতেছে কি -1 গুণ দেওয়া লাগবে, আর -1-এর ইমাজিনারি রূপ হইতেছে আই স্কোয়ার, মানে পশ ভার্সন আর কি, মানে ওই যে অমলেট আর ডিম ভাজি এরকম একটা অবস্থা আর কি। তো তাহলে আমি কি বুঝলাম, এটা আমি হোমওয়ার্ক দিতে চাইছিলাম কিন্তু এখন তো বলেই ফেলছি। তার মানে তুমি যদি আই স্কোয়ার দিয়ে গুণ দাও তার মানে কি 5 -5 হয়ে যাবে। আবার উল্টাও চিন্তা করতে পারো, বুঝো, আমি এটা জাস্ট একটা ডাইমেনশনের মধ্যে আটকা রাখছিলাম। ধরো তুমি এখানে আছো 5i, বুঝো, 5i এর সাথে যদি তুমি আই স্কোয়ার গুণ দাও তাহলে ও কিন্তু এখানে চলে আসবে, মানে ও যেখানে আছে সেইটার সাপেক্ষে 180 ডিগ্রি, মানে 5i কিউব। আই কিউবের মান -i, ওটা কেন হবে একটু পরে দেখাইতেছি। কিন্তু বেসিক্যালি তুমি -5i পাবা, বুঝতেছো? তার মানে আই গুণ দিলে 90 ডিগ্রি ঘোরে ভেক্টরটা, আই স্কোয়ার গুণ দিলে তোমার হইতেছে 180 ডিগ্রি। 80 ডিগ্রি ঘোরে। এটা খুবই ইম্পর্টেন্ট, এইটা দিয়ে যে কত কিছু হবে তুমি বুঝতে পারবে না। প্লাস এখানে একটা হিডেন জিনিস আছে, ওটা আমি এখন তোমাদেরকে দেখাবো না। এখানে থার্ড আরেকটা ডাইমেনশন আছে। তো জিনিসটা যে গোল গোল ঘুরতেছে এমন না, এটা আসলে একটা উম খাইছো তোমরা ওই যে আলুর টর্নেডো? জি ভাইয়া, মানে একটা গ্রহ যেভাবে ঘুরে আর কি। হ্যাঁ, এই তো চালাক ছেলে। তো গ্রহ কিভাবে ঘোরে কেউ দেখছো অ্যানিমেশন? না দেখলে সমস্যা নেই, ইউটিউবে সার্চ দিয়ে নিও। তোমার ওইটা আমরা পরবর্তীতে অ্যানিমেশন দিয়ে দেখাবো, কিন্তু মেইন কাহিনী হতেছে জিনিসটা গোল গোল ঘুরতেছে না, জিনিসটা স্পাইরালের মতো ঘুরতেছে। ওই ইসের মতো ডাবল হেলিক্স আছে না ওই যে ডিএনএ আমাদের, ওই ডিএনএটার মতো ঘুরতেছে হ্যাঁ। অনেকটা। বুঝতে পারছি? না বুঝলে সমস্যা নেই, আমরা সামনে দেখবো আরেকটা লেকচারে। এখন আমরা i=-1 পাইলাম। এখন আমাদের এই তিনটা জিনিস একদম ঠুটস্থ থাকা লাগবে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আই স্কোয়ার, আই, আই কিউব, আই4, এই তিনটা জিনিস যদি আমরা বুঝি ভালো মতো তাহলে আমরা সবকিছু পারবো। তো আই এর মান কত? -1 এর স্কোয়ার রুট, তাই তো? এটা -1 এর স্কোয়ার রুট বুঝে নিও। আই স্কোয়ার কত তাহলে? -1 স্কোয়ার রুটের স্কোয়ার, তার মানে কত? -1। আই কিউব কত? আই কিউব মানে আমি কি লিখতে পারি, এইটার কিউব, কিন্তু এটা একটু প্যারা হয়ে যায়, এর চেয়ে আমি এমনি লিখি আই স্কোয়ার টাইমস আই, কারণ আমি এই দুইজনের চিনি, এরা আমার পরিচিত। আই স্কোয়ারের মান হলো -1, আর আই রে আমি আয়ের মতোই রেখে দিই। তার মানে এটা গুণ করলে কত থাকতেছে? -i, তাই না? এখন যদি আমি i⁴ নেই তাহলে কত আসবে বলো তো? আই স্কোয়ার টাইমস আই স্কোয়ার, তাই না? তো -1 টাইমস -1, তার মানে কত? +1। +1। তার মানে আমি এটা বুঝে গেলাম যে এই চারজনের মান হইতেছে, আচ্ছা এখানে আমি লিখি নাই, যাই হোক তোমরা এটা মাথায় রাখো, ঠিক আছে? যে আই স্কোয়ারের মান -1 একদম মুখস্থ মাথায় থাকা লাগবে। মুখস্থ কিছু না অবশ্য, মানে তুমি মাথায় কল্পনা করলে বের হয়ে আসবে, আচ্ছা আই স্কোয়ার হলো এই গুণফল, এমনি এমনি আসবে। আমার পার্সোনালি মনে থাকতো না, মানে বের করলেই হয়। আই কিউবের মান কত? -i। আর তোমার হইতেছে i4 এর মান হইতেছে কত? প্রশ্নবোধক চিহ্ন নাকি না? 1। এখন তোমার ভর্তি পরীক্ষায় বা জিএসটি তে কি আসবে, যেমন এটা আইওটি তে আসছে, আইওটি চেনো তোমরা? ইসলামিক এটা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। টেকনোলজি। তো খুবই অসাধারণ একটা ইউনিভার্সিটি, দেখতে পারো, বা লিস্ট পরীক্ষা দিতে যাই আর কি, মানে পড়ার যদি ইচ্ছা নাও থাকে, কারণ অনেক টাকা পয়সা লাগে যদি তুমি স্কলারশিপ না পাও আর কি। তো আম, ভাই এরকম একটা অ্যান্সারটা প্রশ্ন দিবে। +1 হবে না? সরি, কি বললা? ভাই অ্যান্সারটা +1 হবে না? করতে হবে, দেখিনি দাঁড়াও, 424, হ্যাঁ +1 হওয়ার কথা, দেখিনি দাঁড়াও। তো আচ্ছা, এখন আবার কেউ জিজ্ঞেস করেন আমি মাথায় মাথায় কি করছি, but এখনো ওই লেভেলে যাই না, আগে আস্তে আস্তে ভাবো যারা হতেছে প্রথমবার পড়তেছো। তো ঝট শুধু করেই আই হবে না অ্যান্সার? দেখি, দাঁড়াও, যাই ম্যাথটা করি আস্তে আস্তে, মানে সবাই তো এখানে ক্লাসটা করে নাই, তো একটু দেখি। তোমার ধারা বের করতে বলছে, ঠিক আছে? মানে একটা ধারা দিছে এরকম, মানে তোমার আই, আই স্কোয়ার, আই কিউব, i⁴, i⁵, ডট 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 i⁻²৫। তাহলে এখানে পদ সংখ্যা কয়টা বলো তো? 26টা অলমোস্ট, তাই না? ভাই 25টা হবে না, এক থেকে শুরু 25টা। হয়ে। আচ্ছা হ্যাঁ, 0 থেকে তো নাই এখানে, সরি 1 নাই শুরুতে, হ্যাঁ 25টা। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার হতেছে আই প্লাস আই স্কোয়ার, এই দুইটার মান যোগ করলে কত আসে বলো তো? কিছুই আসে না। প্লাস আই কিউব প্লাস হতেছে আমার i⁴, ঠিক আছে? যোগ করতে 0 আসবে। এটা 0 আসবে, কিভাবে 0 আসবে? আই এর মান তো আই, আই স্কোয়ারের মান কত? -1। -1 আই কিউবের মান কত? -i, i⁴ এর মান কত? +1। 1 +1 -1 কাটা যায়, প্লাস আই মাইনাস আই কাটা যায়, থাকে কত? 0। তার মানে এখানে শানে নজুল কি, যে আমি যখন ক্রমিক চারটা সংখ্যা নিব এটার যোগফল সবসময় 0 আসবে, মানে পাওয়ারে। এখন ক্রমিক কেন বললাম, ধরো তোমার আমি বললাম i6 প্লাস i7 প্লাস i8 প্লাস i9, এইটা সমান কত? এটাও 0। কিভাবে? ধরো তুমি সবার কাছ থেকে i⁶ কমন নাও, তাহলে প্রথমটা কি থাকে? 1।
প্লাস কি থাকে তোমার হইতেছে আই টু দি পাওয়ার কত যেন আই আই স্কোয়ার বাই আই, শুধু আই থাকে, প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, এটা থাকে তাই না? এখন এখানে একটু জি অবজার্ভ করি, আই এর মান তো আই, ওয়ান এর মান ওয়ান, এদের ভাঙার দরকার নাই। আই স্কোয়ারের মান হইতেছে -1 আর আই কিউবের মান হইতেছে -5। মাইনাস তো এই সবাই কি কাটাকাটি যায়, তার মানে কি দিন শেষে সব জিরো হয়ে গেল। তার মানে যদি ক্রমিক সংখ্যা থাকে তাহলে চার চার জোড়া তোমার হইতেছে সেম আসতেছে। এখন তুমি একটু মানে তুমি চাইলে পদ সংখ্যা দিয়ে করতে পারো, আমি প্রথমটা হইতেছে নর্মাল ওয়েতে করে দেখাই। তোমার এই যে সিরিজটা আছে এখানে কি 1 2 3 4 এই একটা জোড়া, তারপর কত 6 সরি 5 6 7 8 8 পর্যন্ত একটা জোড়া, তারপর কত 9 থেকে 12 পর্যন্ত, সরি 12, হ্যাঁ 9 থেকে 12 পর্যন্ত একটা জোড়া, তাই না? জি ভাইয়া। বুঝতেছো তো? এরপর কত হবে 13 থেকে বলো 13 থেকে 16, 16, না 16 13 হয়েছে এটা? 14 15। জি ভাই ঠিক আছে। ভাই 16 থেকে 17 থেকে 20 17 থেকে কত 20 20, এরপর 21 থেকে 21 থেকে 21 থেকে 24 25, সরি কত 24, 24 তাই না? তার মানে তুমি বুঝতেছো এরা এরা জোড়া হবে, আর এই প্রত্যেকটা জোড়া কি জিরো হয়ে যাবে, তাই না? জি তার মানে আমার দিন শেষে থাকবে কে আই টু দি পাওয়ার 25। এখন 25। আমার অ্যান্সার কত তাইলে আই টু দি পাওয়ার আই 25, তাই তো? এখন হুম, আই টু দি পাওয়ার 25 রে আবার ভাঙা যায়, এটা হতেছে আমার নেক্সট থিওরি। যারা পারো তো পারো, মানে আমি সবার জন্য বলতেছি আর কি। তোমার আই টু দি পাওয়ার মানে এটা ছোটবেলায় পড়ছো না, যে কোনো একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা এটা কিভাবে বের করবা? লাস্ট দুইটা ডিজিট ভাগ করলেই হয়। বা তুমি এমনি চিন্তা করো, ধরো জি ভাই এটারে কিভাবে লেখা যায়, 4 টাইমস 4 প্লাস হতেছে, না আরো সহজে লেখা আছে 4 ছক 24 প্লাস 1, এমনি লেখা যায় না এটারে 25 রে? জি জি তার মানে ভাই এটা সমান কত আসবে আই টু দি পাওয়ার 4 টাইমস 6 আই টু দি পাওয়ার 1। এখন একটা জিনিস মনে রাখবা, বুঝো, তোমার আই টু দি পাওয়ার 4ই যখন আসে, যখনই 4 আসে তখন কি ওটা 1 হয়ে যায়, তাই না? এখন আমি যদি ভিতরে 50 গুণ দিই আর আমার বাইরে একটা 4 গুণ থাকে, ভিতরে যাই থাক আমার দিন শেষে একটা 1ই আসবে। বাসায় করে দেখো, 4 5টা আয়ের মান নিয়ে এরপর বাসায় করে দেখো, আমি মানে ডেরিভেশন এখন যাইতেছি না কারণ ম্যাক্সিমামই জানো। ভাই তো 4 এর গুণিতক থাকলে বা 4-এর গুণিতক আকারে যদি থাকে তখনই কি আমি জিনিসটারে আই টু দি পাওয়ার 4 One, আকারে প্রকাশ করতে পারি। তার মানে আই টু দি পাওয়ার 4 টাইমস 6 যা আই টু দি পাওয়ার 4ও তাই। আর আই টু দি পাওয়ার 4 মানে কত 1, 1, আর 1 মানে কি আমার বাইরে একটা আই টু দি পাওয়ার 1 ছিল, তার মানে আমার দিন শেষে অ্যান্সার কত আসতেছে আই। তো বুঝছো এটা কেমনে আসছে? ভাই বুঝছি অ্যান্সারটা ভুল হয়েছে বেশি ভাই, মানে বেশি হুজুকে ভুল হয়ে গেছে। ও আচ্ছা বুঝছি, হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই। এটা হতেছে মেইন জিনিস, ভুল করা যাবে না, ঠিক আছে? মানে এখন ভুল করো, ক্লাসে ভুল করলে সমস্যা নেই, ক্লাসে যত খুশি ভুল করবা, ক্লাস হইলেই ভুল করা জায়গা, ঠিক করবা হইতেছে পরীক্ষায় যায়। এখন ঠিক আছে ভাই। নেক্সট হইতেছে এই দুইটা হলো আরেকটু মজার জিনিস। এটা হইতেছে দেখো একটু যদি খেয়াল করো 4 6 8 10 এরকম, আরেকটা কত 3 5 7 9, তার মানে কি একটা হ্যাঁ জোড় সংখ্যক ক্রমিক, আরেকটা কি তোমার হচ্ছে বিজোড়ের ক্রমিক, তাই না? কনজিকিউটিভ অড আর কনজিকিউটিভ ইভেন নাম্বার। তো এখন ঠিক তুমি আছে। যদি 4, আচ্ছা যেমন নর্মাল একটা নাম্বার ধরো, ধরো আই স্কোয়ার প্লাস আই 4, এরা কি 2 4, তার মানে কি সিকোয়েন্সে আছে পাশাপাশি জোড় সংখ্যা। আই স্কোয়ারের মান কত -1, আই টু দি পাওয়ার 4 এর মান কত +1, তার মানে এটা কত 0 আসবে। এরকম যে কোনো তুমি জোর নাও না কেন, মানে পজিটিভ জোর, ওরা কি কাটাকাটি হয়ে যাবে না? আবার যদি তুমি আই কিউব নাও আর ধরো আই টু দি পাওয়ার 5, আই কিউবের মান কত -i, আর তোমার আই সরি -i, হ্যাঁ, আর i5 রে কি লেখা যায় আই স্কোয়ার টাইমস আই হইতেছে আই কিউব, আই কিউবের মান -i আর আই স্কোয়ারের মান হইতেছে কত -1, তার মানে পজিটিভ আই আর কি। তো পজিটিভ আই আর নেগেটিভ আই কি হবে 0। তার মানে ঠিক আমি আছে ভাই। সাইন নজল যেটা বুঝলাম, আমি যদি পর্যায়ক্রমিক জোড় সংখ্যা নেই আর আমি পর্যায়ক্রমিক বিজোড় সংখ্যা নেই, এদের জোড়া জোড়া সবসময় কি একজন আরেকজনের ক্যান্সেল আউট করে দেবে। এখন হলো ভর্তি পরীক্ষাতে তুমি একটু আগে যেরকম করছি যে 25টা সংখ্যা দিয়ে রাখছে, যদিও আইইউটি তে আসছে কেন এত সহজ দিছে জানি না, অবশ্যই এখানে টাইম কনস্ট্রেন্ট আছে। তোমার এখন এর ধরো এত বড় একটা সংখ্যা দিয়ে দিছে 104, এখন এটাকে তুমি সলভ করতে পারবা? মানে তুমি যখন ওই দুইজন 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 করে বাইর করবা যে ভাই কোন কোন জোড়া কেটে যায়, তো এটা তো ঝামেলা। কত সংখ্যা বের করলে বের করা যাবে হ্যাঁ যেহেতু পদের দুই সংখ্যা দিয়ে। বের করা লাগবে। এখন যেমন যখন আমি ধরো তোমাদের বয়সে ছিলাম, যখন আমার এই লেকচারটা হইতেছিল আমার ছোট বয়সে, তখন হইতেছে স্যার এই কথাটা বলছে, এখন আমার পদ সংখ্যার ফর্মুলা মনে নাই, যে পদ সংখ্যা বের করে কেমনে, ওটা তো কবে পড়ছি মনে নাই। পদ সংখ্যার ফর্মুলাটা হইতেছে জোড় হোক বা বিজোড় হোক, এন মাইনাস প্রথম পদ বাই ভাগ সংখ্যা মানে যেই সংখ্যা লাস্ট যেই পদটা আছে সেটা যততম, ধরো 104 মাইনাস হইতেছে তোমার প্রথমটা 4 প্রথম ইন্টু ডিভাইড বাই পার্থক্য। 2 প্লাস 1, তাই না? জি ভাই।
তাহলে কত আসে? 100/2 কত? 51। 50, 51, 51টা পদ। তার মানে তুমি কি বুঝলে এখানে 51টা পদ আছে। এখন বুঝো, যদি আমি দুইজনের জোর নেই, তাহলে কত আসবে? 2 4 6 8 48টা পর্যন্ত আসবে, 50টা পর্যন্ত আসবে। তার মানে 50 পর্যন্ত জোড়া 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 আমি পাবো। পদ থেকে গেল কত? এক। তার মানে আমার জাস্ট লাস্ট পদটা 100, মানে বাইচে থাকবে 1^104। এটাকে কে বুঝছো? জি ভাই, বুঝছি। বুঝছি এটা। পদটা তো বুঝছো তাই না? ভাই মানে প্রথম ফার্স্টেরটা নিলে এত কমপ্লেক্স হয় না, হুম। যেহেতু ভাই জোড়া জোড়ায় সব বাদ যায়, আমি মানে 104 না নিয়ে I⁴ নিলেই মানে ইজি হয়। হ্যাঁ, সেটাও করতে পারো, আরো চালাক তুমি। হ্যাঁ, ভালো ভালো। তুমি হতেছে শেষের 50টা পদ চিন্তা করবা, প্রথমটা থেকে যাবে, কারণ তোমার দিন শেষে কি ক্রমিক সংখ্যায় থাকা লাগবে। আর তুমি 104ও যদি নাও, আমি একটু আগে কি বললাম, আমার 4 দ্বারা বিভাজ্যর সিস্টেমটা কি, যে আমি শেষ দুইটা ডিজিটের ভাগ সংখ্যা নিব। তো 0/4 তো 4 দিয়ে ভাগ যায়, তার মানে এটা দিন শেষে I⁴ আকারে থাকবে। তো একই অ্যান্সার আসে আর কি। তো তোমার অ্যান্সার কত? I⁴ মানে 1। তার মানে উপরেরটার অ্যান্সার 1, আর নিচেটা এখন তাড়াতাড়ি করি। তোমার হতেছে পদ সংখ্যা কত? 57 - 3 / 2 + 1 কত আসে? 54/2, তাই না? কত তাহলে? 28। 28। 28। 28। জি ভাই 28। তো 28টা যদি পদ হয়, তার মানে কি এটা জোড় সংখ্যক হয়ে গেল না? তার মানে কি জোড়ায় জোড়ায় সবাই সবাইরে ক্যান্সেল আউট করে দিবে। তার মানে অ্যান্সার কত আসবে? 0। 0। এখন হচ্ছে এটা হলো আমাদের আজকের ফাইনাল ম্যাথ। এরপর হলো ছুটি। তো তোমার I⁴ এরকম হিজিবিজি হিজিবিজি একটা নাম্বার দিছে। এখন তোমার দিন শেষে কি দেখা লাগবে বুঝো। সবসময় চেষ্টা লাস্ট। করবা এইটা 4 দ্বারা বিভাজ্য কিনা এটা বাইর করতে, বুঝো। আমি একটা জেনারেলাইজড ফর্মুলাকে বলি। I⁴ প্লাস কিছু একটা, ধরো বক্স, এটা সমান হলো I⁴ বক্স। জি ভাই। এটুকু মনে রাখবা। কিভাবে? এই যে একটু আগে যেমন দেখলাম, আমি যদি 4 এর গুণিতক আকারে পাই, ওইটা দিন শেষে কাটাকাটি হয়ে I⁴ হয়। আর I⁴ এর মান কত? 1। তার মানে আমার দিন শেষে কত? I⁴ বক্স থেকে যেতেছে। তো এইটা সবাই মনে রাখবা। তার মানে আমার দেখা লাগবে এই পুরো সংখ্যাটা তোমার হতেছে 4 দ্বারা বিভাজ্য কিনা। যদি বিভাজ্য না হয়, ওটার যে ভাগশেষ থাকবে, ভাগশেষটাই হবে আমার বক্স। যেমন ধরো সহজ একটা উদাহরণ চিন্তা করো, ধরো I⁴ 17। এটারে কি কি লেখা যায়? I⁴ 4 4 16 +1 4। এরকম লেখা যায় না? তার মানে আমার এন এর ভ্যালু 4, আর আমার ওই বক্সটার ভ্যালু কত? 1। তার মানে এই পুরাটা ডিমিনিশ হয়ে দিন শেষে কত? I⁴ 1 থাকবে। তার মানে আমার অ্যান্সার কত আসবে? I⁴ 1 মানে I⁴ 17 যা, আর আই একই জিনিস। এখন যখন আমি বড়টার জন্য চিন্তা করব, তখন আমার জন্য আরো ইজি। আমি এত বড় সংখ্যা নিয়ে চিন্তা করবো না, আমি জাস্ট লাস্ট দুইটা ডিজিট নিয়ে চিন্তা করব। 15/4 কত? ভাগ দেওয়া যায়? সবচেয়ে কাছাকাছি কত? 3 4 12। তো 3 4 যখন 12 করবা, থাকে কত? 3 বাকি থাকে, তাই না? জি হ্যাঁ। তাইলে আমি I⁴ এই পুরা জিনিসটা দিন শেষে এমন হবে যে I⁴ 4 টাইমস কিছু একটা প্লাস হইতেছে 3, মানে এই ভাগশেষ যেটা আর কি, বুঝছো? জি ভাই। তখন আমার 4 এর জন্য তো এটা কাটাকাটি যাবে। তার মানে আমার এক কথা যদি বলি I⁴ ভাগশেষ। ঠিক আছে? I⁵। হ্যাঁ, জি ভাই I³ থাকবে। হ্যাঁ I³ থাকবে। হ্যাঁ I³ থাকবে আর কি এই ম্যাটটার ক্ষেত্রে। তার মানে আনসার আসতেছে I³। এখন তোমাদের যাদের হলো আমার বিশ্বাস হয় নাই যে আমি এটা বলছি কেন মাইনে নিব, মানবো না, আন্দোলন করবা, তো এই ক্যালকুলেটারে দেখো, তোমার হতেছে 4 দিয়ে ভাগ দিলে এই মানটা আসে 0.75। তো 0.75 মানে কত? 4-এর 3/1 তার মানে 3। মানে এরকমই তো, জি ভাই। বুঝতেছো? তাই গেছে মানে 4 গুণ 0.75 হলো 3। তার মানে এই যে ইন্টিজার সংখ্যাটা আমি এমনে লিখতে পারি যে, এই যে এই দেখো, আমি এই সংখ্যাটারে এমনে ভাগ করতে পারি 4 টাইমস এইটা প্লাস হলো 3। তো এই পুরাটা হতেছে n। তার মানে এটার বদলে আমি এটা রিপ্লেস করতে পারি, আর আমার 4n কাটা যায়, আমার থাকে কত? I³। আর সেটার মান কত? -i। বুঝছো? এইখানে লিখে দিও না, এটা বোর্ড পরীক্ষা ধরো লিখে দিলে I³, তাহলে স্যার নাম্বার কাটিয়ে দিতে পারে যে এই ছেলে কিছু জানে না। I³ আবার -i1 লিখে দিয়ে এসো। ফাইনালি এই ম্যাথটা একটু পড়ো 2 মিনিট, এরপরে ছুটি, মানে এটা আমি করাবো না আজকে। এটা হতেছে খুবই খুবই চমৎকার একটা ম্যাথ। আমরা এতক্ষণ পর্যন্ত মোটামুটি যা পড়ছি এটা কাজে লাগবে, প্লাস আমাদের আরো সাথে জিনিসপাতি লাগবে, ওটা আমরা পরে দেখতেছি। কিন্তু এটা তোমাদের হোমওয়ার্ক, যারা হতেছে সলভ করতে পারবা সলভ করো, আর নাহলে আমি ভাইয়া পরের ম্যাথ ক্লাস কি থেকে সলভ IoT করে নাকি দিব। প্রশ্ন ইংলিশের? হুম। ভাইয়া ম্যাথটা কি IoT থেকে আসলো নাকি, মানে প্রশ্ন পুরো ইংরেজিতে? আচ্ছা, না ম্যাথটা মনে হয় আইওটি না, ম্যাথটা সম্ভবত ওই যে ইন্ডিয়া আছে না, ওই যে JEE। ও হ্যাঁ, যেই মেন। হুম হুম। আইআইটি যে ভর্তি পরীক্ষার ওইটা ভাইয়া, আর কি। বলো। ভাইয়া আপনি যে এর আগের অঙ্কটা করাইলেন একটা বিশাল বড় সংখ্যা দিয়ে, তার আগে যে একটা ধারার অঙ্ক করাইলেন না? আচ্ছা, এটা তার আগে হ্যাঁ। ভাইয়া এইখানে এই যে ধারার যে পদ সংখ্যা বের করার জন্য আমার হুম কি অন্য কোনো trick নেই?
সাপোজ আমার ওই জানা নেই আপাতত, আমি যদি জানি তোমারে জানাবো। আমি এমনি ইউজ টু তো না, মানে এমনি সাধারণত আমি ইউজ করি আর কি। কারণ জি তোমার ভাইয়া মাথায় ওই থাকলে কিছু বলো সবার জন্য। না না ভাইয়া ও আমার মাথায় কিছু নাই, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি আর মানে কি যে আরেকটু এইটা সহজ কি কিছু আছে কিনা? শর্টকাট বা একটু সিম্পলিফাইড আর একটু, কারণ হ্যাঁ, সূত্র যদি মনে আমার আমার আসলে জানা নেই যে আর সহজভাবে ন্যাচারালি বাইর করা যায় কিনা। হ্যাঁ আচ্ছা ভাইয়া। কমন সেন্স দিয়ে বের করতে মানে পারো ভাই হালকা। সূত্র মানে সূত্র বুঝো যদি এই ভুলে যান তাহলে সূত্রটা মানে কেমনে আসছে একটু ক্যালকুলেটর বলি। করা এক যাবে? সেকেন্ড, এক সেকেন্ড। সূত্রটা কেমনে আসছে একটু বলি, চিন্তা করো। তোমার 57 থেকে, ধরো তুমি এখানে যেহেতু জিজ্ঞেস 3 করছোই, এই হলো 3 তিন, 2 ডট 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 57 পর্যন্ত গেছো। জি এই ভাইয়া। পর্যন্ত কয়টা ঘর বলো তো? 57 মাইনাস 3টা, কত আসে? হ্যাঁ 54টা ঘর, তাই না? 54 দুই জি করে ভাই, বান্নটা। এইটুক পার্থক্য বুঝছো না? আছে। 57 মানে 57 থেকে 3 বাদ দিলে কত? 54। তার মানে 54টা ঘর আছে। মানে জি নর্মালি চিন্তা করো, মানে 3 5 7 না, 3 4 5 6 সব আছে এখানে। হুম 54টা ঘর, তাই না? কিন্তু আমি জি কি ভাই। নিছি? আমি জোড় সংখ্যাগুলো বাদ দিছি না। জি ভাইয়া। তার তাহলে মানে অর্ধেক গুলো 2 দিয়ে ভাগ হবে, কারণ আমি অর্ধেক করে ফেলছি, অর্ধেক তো নাই। হুম কিন্তু আমি ওই যে যেমন আমি আই টু যখন আমি জিরো সহ যোগ করতাম, মানে 0 1 2 3 4, 0 থেকে 9 কয়টা সংখ্যা? 10টা না? জি ভাইয়া। ওই জন্য কি আমার, যেহেতু আমি অর্ধেক বাদ দিতেছি, টেকনিক্যালি এটা রিসেট হয়ে যেতেছে, তো এটা 0 থেকে শুরু হওয়ার মতো অনেকটা। এই জন্য কি সাথে আমার আরেকটা সংখ্যা যোগ দেওয়া লাগতেছে। এমনি হইতেছে ফর্মুলাটা আসছে। তো তুমি যদি পরীক্ষার হলে ভুলেও যাও, মানে ইনটুইশন দিয়ে বাইর করা যায় যে কত হওয়ার কথা। জি ভাই তাই আমি তো? এটাই আর কি জানছিলাম। হুম, তাই আচ্ছা। প্লাস ওয়ানটা নিয়ে অনেক কনফিউশন আছিল আগে, কোনটা নিয়ে? এটাই ভুলে গেছিলাম। মানে প্লাস ওয়ানটা মানে প্লাস ওয়ান যোগ করা হয় কেন, মানে এটা নিয়ে কনফিউশন আছে, দুইটা জাস্ট ভাগ করলেই কেন হয় না, মানে বিয়োগ ও করে। আচ্ছা, তুমি হতেছে সবচেয়ে ভালো হয়, মানে আমি যদি তোমার একটা ব্যাখ্যা দিই তুমি তো বুঝে রেখে দেবা, সমস্যা নেই। সবচেয়ে ভালো হয় তুমি বাসায় বসে টেস্ট করবা। ধরো 5টা সংখ্যা নিলা, 3 5 7 9। এখন তুমি ওই দাগ কেটে কেটে এরপর হিসাব করলা, আচ্ছা এখানে হলো, আচ্ছা আমি নিজেই করে দেখাই, ধরো। ধরো আমি 3 5 7 9, এটা তো এমন ছিল না, এখানে 4 ছিল, এখানে 6 ছিল, এখানে কত ছিল তোমার? হতেছে আট ছিল। 8, ছিল। তাই না? এখন তুমি দেখো জোড় সংখ্যা কয়টা আছে ভিতরে? 4টার মাঝখানে কয়টা আছে? 3টা। জি ভাই। তাহলে যখন আমি 10টা নিতাম, একটা কম আসতো না? হ্যাঁ হ্যাঁ, জোড় একটা সংখ্যা কম কয়টা আছে। আসতেছে? দুইটা, মানে একটা কম আসতেছে, বুঝো। কিন্তু আমি বাদ দিতেছি কয়টা? যেই কয়টা বিজোড় সংখ্যা আছে তার অর্ধেক, হ্যাঁ তাই না? জি এখন বুঝছি এটা বুঝছি। যদি আমি, এখানে 4টা বিজোড় সংখ্যা আছে, তো আমি 9 মাইনাস 3 মানে কত? 6। 6 ডিভাইডেড বাই কত আসতেছে? 2। তাহলে আসতেছে 3। কিন্তু 3 দেওয়ার কারণে কি আসতেছে? আমার সংখ্যা তো 4টা, 4টা আছে প্লাস 1 বেজোড় লাগতেছে। সংখ্যা। ওই যে জি ভাইয়া। এই জোড় সংখ্যার একটা মিসিং থাকার কারণে এই জায়গাটা আসছে, বুঝছো? জি হ্যাঁ বুঝছি। এখন এটা আমি শিখাই দিয়ে তোমারে অনেক বড় ক্ষতি করে ফেলছি, কারণ হচ্ছে এটা নিজের এক্সপ্লোর করে বাইর করার কথা, মানে করা উচিত। আমি যদি তোমার স্পুন ফেড করি তাহলে তোমার ওই কিউরিয়াসিটি থাকবে না, বা তুমি নিজে নিজে অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে না। তোমার এখন খুব খুশি লাগবে আর এটা তো পারি। কিন্তু যদি তুমি নিজে বাইর করতা তখন হইতেছে এটা তোমার মাথায় আরো ভালো মতো সেট হয়ে থাকতো। মানে এটা আমি বলে দাম মানে একটা সময় পর্যন্ত, মানে আমি যেটা হ্যাঁ, দেখে যে যেমন দেখো নিজে এটা এক্সপ্লোর কিন্তু করতে আমি জীবনে পারছি। নিজে করি নাই, এই যে যেটা তোমারে করে দেখালাম। তোমারে বলতে যে আমার মাথায় আসছে, এরপর হলো আমি এটা জাস্ট লিটারালি এখানে সলভ করলাম। তো এই জন্য সব, ধরো যে জিনিসটা বলছে তোমার এটা পসিবল না, ম্যাথে বলছে এটা এমনি সম্ভব না, করে দেখবা হয় কি। ধরো তোমারে বলছে 5/0 সম্ভব না, শুনছো না? কোনো জিনিসকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। সংজ্ঞায়িত হ্যাঁ। এটা কত আসে? টেন্স টু ইনফিনিটি, এরকম কিছু একটা শুনছো না? জি ভাইয়া। জি ভাই। কেন যায় না? করো না ভাগ, কি হয় বলো? ভাগ করবো কি মানে যে দিয়ে তা? কোনো সংখ্যা নিয়ে মানে ওই ওই ফাইভের জায়গায় যদি যে কোনো সংখ্যায় মানে শূন্য জায়গায় দেয়, মানে আমরা ভাইয়া শূন্য এখানে নাকি যদি ইনফিনিটি গুণ দেই তাহলে এগুলো হ্যাঁ, তো এটা মানে একটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা বললাম, মানে 1/0 আর 5/0 সবকিছুই কাইন্ড অফ একই অ্যান্সার দেয়। তাহলে তো ঝামেলা, আমি আচ্ছা। ডিস্টিংগুইশ করতে পারতেছি না, আমার ভাগফলটা কি আলাদা আসতেছে না। কিন্তু এটা, মানে এটা জেনুইন ব্যাখ্যা না। ধরো তুমি 10, এটাই লাস্ট, দাঁড়াও তোমাদের ছুটি দিয়ে দিই। 10/2 করলা, এটা কি বোঝায় লিটারালি বলো তো? ধরো তোমার কাছে 10টা আম আছে, তুমি 2জনরে ভাগ করে দিতে চাও, তাহলে একজন কয়টা পাবে? 5টা, আচ্ছা। তাই না? এখন, বা উল্টা চিন্তা করো, তুমি হতেছে 5জনরে ভাগ করে দিতে চাও, তাহলে কয়জন পাবে? 2টা করে আম, তাই না? ভাই এটাই এটা তো কি এই ঘনত্ব? ভাগফলটা শানে নজুল, বুঝছো তো এইটুক? ম্যাথের সংজ্ঞা মানে নাকি, মানে মনে করলো এরকম কিছু, মানে সংজ্ঞাটা ভাগানোর মানে সংজ্ঞাটা ভাগানোর কারণে মানে অসংজ্ঞায়িত হয়েছে বা এরকম ইনফিনিটি কিছু হয়েছে। হ্যাঁ, না মানে তুমি ভাই একটু ইনটুইটিভলি চিন্তা করো, আমি তোমার বলতেছি, দাঁড়াও। তোমার হতেছে 10/2 = 5, এটা কি রিপ্রেজেন্ট করতেছে? ভাই আমার কাছে 10টা আম আছে, আমি 5জনরে ভাগ করে দিতে চাই, একজন কয়টা করে পাবে? 2টা। দুইটা করে। এখন ধরো আমি এখানে 0 দিলাম, আমি 5জনের মধ্যে ভাগ করতে চাই, হুম সবাই আমি 0টা করে আম দিব, তাহলে কয়জনের আমি দিতে পারবো 10টা আম?
আমি সবাইকে দিতে পারবো, ইনফাইনাইট না, লোককে এটার দিতে কোনো পারবো। মানে নাই, এই প্রশ্নটারই কোনো মানে নাই। এটা কি মানে হলো? তোমার কাছে 10টা আম আছে, তুমি সবাই শূন্যটা করে আম দিতেছো। তুমি যদি 100 জনরেও দাও, একজনরেও দাও, এটার মানে এই প্রশ্নটারই কোনো মানে নাই। এখন এটা মানে বুঝবা দেওয়া হয়তো কিভাবে? দেবো না, মানে মানে এত হ্যাঁ, এখন অনেক জায়গায় বলে না যে এটা সমান হলো ইনফাইনাইট ইনফিনিটি, এটা তো অনেকে শোনার কথা। ইন্টিগ্রেশন তো পড়ছো হুম। হয়, তাই গেস টেন্স টু ইনফিনিটি, লিমিট টিমিট পড়ছো। তাহলে ইনফিনিটিটা কই দিয়ে আসলো? ইনফিনিটিটা আসছে এখান থেকে। আহ দাঁড়াও একটা মিনিট, ক্যালকুলেটর করে নাও। এটা করেই ছুটি দিয়ে দিতেছে। দেখো, ধরো তুমি 10 ডিভাইডেড বাই, দেখা যায়? জি ভাইয়া, দেখা যাচ্ছে। তো তোমার হতেছে 10 ডিভাইডেড বাই, তুমি দিলা ধরো 2, তাহলে অ্যান্সার কত আসছে? 5, তাই না? জি ভাইয়া। ধরো তুমি দিলা 20, দিবে। তাহলে অ্যান্সার কত আসছে? 0.5। হুম। আচ্ছা, ইনফিনিটি না, জিরো আসে নাকি? আচ্ছা না, ঠিকই বলছি, সরি। তো 2 দিছো, 2 এর চেয়ে ছোট কত? 1, তাহলে আসলো কত? 10। তার মানে কত বাইরে গেছে? আগে ছিল 5, এখন হচ্ছে 10। এখন যদি আমি 1-এর চেয়ে ছোট নেই, ধরো 0.1, তখন এটা কত হলো? 100। এখন আমি যদি 100। আরো বাড়াই, 0.1, এখন কত হলো? 1000। এখন যদি আমি আরো বাড়াই, ধরো আমি একদম জিরোর কাছাকাছি চলে গেছি, তখন এটা কত আসলো? অনেক বড় একটা ভ্যালু না? তার মানে আমি জি ভাই। যত জিরোর কাছাকাছি যাব, আমি উপরে যেই ভ্যালুই থাকুক না কেন, ধরো উপরে তুমি নিচে হলো 5, তাও এটা অনেক লার্জ একটা ভ্যালু আসতেছে। তার মানে আমি যত জিরোর কাছাকাছি যাব, আমার পুরো জিনিসটার ভ্যালু অনেক 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 বেশি হয়ে যায়। তো এই জন্য এটার ইনফাইনাইট ধরা হয়, যে এটা ইনফিনিটের কাছাকাছি যাইতেছে। যাই হোক, অন্য একটা মানে জায়গায় টপিক টেন্স বলে টু ফেললাম। জিরো ইকুয়াল টু ইনফিনিটি এরকম কিছু। টেন্স টু ইনফিনিটি, এটা মনে রাখবা। ইকুয়াল টু কিন্তু কখনো ইনফিনিটি আসে না। যখন ও আমার আচ্ছা। ভাগফল টেন্স টু জিরো, আমার নিচের সংখ্যাটা যত জিরোর কাছাকাছি যাবে, আমার উত্তরও তত কাছাকাছি কার কাছে যাবে? ইনফাইনাইটের কাছে। তো এই মোটামুটি আজকের ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, এরপর হচ্ছে আমি মিটিংটা এন্ড করে দিই। ভাইয়া কয়টার মতো মানে ক্লাস লাগতে পারে জটিল সংখ্যায় শেষ করতে? 7টা এরকম হয়তো। আমি চাই আরো কমের মধ্যে করতে, দেখি। মানে প্রথম লেকচারটা একটু ইন্ট্রোডাক্টরি ছিল, তো এটা বড় হয়ে গেছে, এই জন্য ভাবতেছি একটা ক্লাস বেশি লাগতে পারে। আমি সাধারণত 5টা ক্লাসও শেষ করতে পারি, কিন্তু ওই তো লেন্থ অনেক বড় হবে। জি ভাই, মানে লেন্থ গুলা ভাই মানে কম হলে মানে বেশি ই থাকে ভাই, মানে একটু মানে পড়ার প্রতি আগ্রহ বা একটু থাকে, মানে অনেকগুলো ক্লাস হলে মানে একটু ডিমোটিভেট হয়ে যায়, কনসিস্টেন্সি থাকে না। মানে তোমরা কি চাও, অল্প ক্লাসে শেষ করতে? জি ভাই, মানে সবগুলা চাপ্টার মানে ফিজিক্স বা ম্যাথ, মানে যেহেতু ফার্স্ট ইয়ার ভাই শেষ, মানে হুম একটু হুম, ভাই একটু আচ্ছা বুঝতে গ্যাপও পারছি, তো হ্যাঁ আছে, হ্যাঁ। তার মধ্যে আবার সেকেন্ড ইয়ারের পরও আছে, মানে সব মিলে একটু একটু ভাই কম্প্যাক্টের মধ্যে হলে মানে ভালো হয় আসলে, হুম, কারণ আচ্ছা এই ঠিক আছে, ঠিক সময়টা। আছে। আচ্ছা, আর কারো কিছু? হ্যাঁ মানে আমরা ম্যাথ করব কিভাবে আর কি, মানে নির্দিষ্ট কোনো বই থেকে বা মানে উম কিসের ম্যাথ করব যদি এটা? থিওরি পড়া হয়ে যায়, ধরো তুমি হুম। থিওরি টিওরি সব পারো, যে কোনো একটা বই আগে ভালো মতো কমপ্লিট করবা। একটা বই, মানে ওইটার জন্য তোমার যদি বলে কমা কোন জায়গায় আছে, তুমি কমা বলতে পারবা যে ভাই ওই জায়গায় কমা ছিল। এইভাবে একটা বই কমপ্লিট করবা, 4-5টা বই না। এরপর ধরো অনেক সময় এমন থাকে যে এক্সট্রা কিছু ম্যাথ থাকে অন্য বইয়ে, এখন ওইটাও তোমার, মানে ওইটা করার জন্য তোমার অন্য একটা বই করা লাগে না। তুমি হতেছে যদি মেইন যে কোনো একটা বই ফলো করো, প্লাস যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক নিবা, ওই যে বাজারে যেগুলো পাওয়া যায় আর কি, তাহলেই তোমার মোটামুটি সবই কমপ্লিট। ভাই মানে কনসেপ্ট পড়ি কিন্তু ভাই ভুলে যায়, মানে কেতাব সাহেব বই থেকে প্র্যাকটিস করি কিন্তু মানে একটা সময় পর্যন্ত ভুলে যায়, মানে রিভিশন ভুলে দেওয়ার যাবা, ভাই মানে স্বাভাবিক, মানুষ তৈরি হয়েছে ভুলে যাওয়ার জন্য, তো ভুলে গেলে কিছু মানে সমস্যা নেই আর কি। এখন তুমি ভাই যদি ধরো রিভিশনের আমার ভাই ইন্টিগ্রেশনের প্রসেসটা ফর্মুলা ভালো জিজ্ঞেস একটা। করো, আমি কি পারবো? হুম। ভাই ইফেক্টিভ কোনো রিভিশনের টেকনিক যদি জানতেন বলতেন। আমার জানা নাই। আমি হইতেছে পরীক্ষার আগের দিন হলো কয়েকবার পড়তাম এই, তাহলে হলো মানে আমি সব আমি মাইনে নিছি যে আমি ভুলে যাই, তারপর হলো আমি বারবার রিভিশন করতাম পরীক্ষার আগে। কারণ আমি জানি আগে পড়লে আমার এমন মনে থাকবে না, আমার পরীক্ষার আগেই পড়া লাগবে। তো এই জন্য আমি আগে পড়তাম না, আমি পরীক্ষার আগে বসে বসে পড়তাম। ভাই একটা চ্যাপ্টার মানে কতদিন পর পর রিভিশন দিতেন আবার নতুন পড়ার পরে? আমি আমার কথা শুনো না, মানে আমি খুব বাজেভাবে পড়াশোনা করছি। তো আমি ধরো এমনও হয়েছে, মানে আমি প্রথম 2 বছর পড়াশোনা করি না, আমি পড়াশোনা শুরু করছি মোটামুটি এইচএসসির কয়েক মাস আগে আর কি। এর আগে আমি ঠিকমতো পড়াশোনা করি নাই, তো আমি কাউরে বলতেছি না এটা আবার করো। তো তখন অনেক চাপ পড়ে আর কি, তো আমি রিভিশন ওইভাবে দিই নাই। কিন্তু যেমন আমি যখন অ্যাডমিশনে উঠছি, তখন হইতেছে অ্যাডমিশনের ফেজ আলাদা, বুঝছো? ওইটা নিয়ে এখন চিন্তা ভাবনা করো না। এখন জাস্ট এটাই খেয়াল রাখো যেন আমি কনসেপ্ট সব পারি, ভুলে গেলে সমস্যা নাই, আমার যেন একবার হলেও মনে থাকে। মানে আমি যেন পড়ে থাকি এমন যেন হয়, অপরিচিত যেন না লাগে। আমার মনে নাই, কিন্তু দেখলে বুঝি আচ্ছা এটা কোনো এক জায়গায় পড়ছিলাম, ওইটাই এনাফ। জি ভাই, মানে কমপ্লেক্স নাম্বারে মানে আমার এরকম অবস্থা, মানে একবার পড়ছি কিন্তু সব ভুলে গেছি, মানে আপনাদের দেখে সমস্যা মনে নেই, ওইটা আসতেছে হচ্ছে আর। কয়েকবার আসলে করা লাগে, নাহলে হলো মন থাকবে না। নিজে দেখবা 4-5বার করলে তখন হলো মাথায় আসে, কিন্তু এত তো সময় নাই তোমার। মানে যদি তুমি কঠোর পরিশ্রমী হও পারবা। তাহলে নাহলে তো ওই তো। ইনশাল্লাহ ভাই, তো